মায়াবাই ভৌতিকতার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। গত পর্বে আপনারা শুনেছেন দ্য ডিমন অফ মরিশাস এর প্রথম পর্ব। আজ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি দ্য ডিমন অফ মরিশাস এর দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব। শুরু করছি আজকের ঘটনা। লুগারু যখন তার ভয়ানক রূপ নিয়ে ওই রিচুয়াল করা স্থানে উপস্থিত হয়, চারপাশের পরিবেশ একদম উলটপালট হয়ে যেতে লাগলো। ঠিক তখনই একটা আগুনের গোলার ন্যায় বস্তুর সেখানে আগমন ঘটে। সেটা ধীরে ধীরে বিরাট আকৃতির আগুনের গোলার ন্যায় রূপ নিতে থাকে। একটা পর্যায়ে ওইখানে উপস্থিত থাকা দেম্বার পরিবার এবং ওই গডফাদার সবাই দেখতে পায় যে ওই আগুনের গোলাটা একটা বিশাল আকৃতির মানবদেহের রূপ নেয় এবং সেই মানবদেহের আকৃতিটা, আগুনের বস্তুটা, সেটার সাথে সাথে সামনের দিকে দ্রুত বেগে এগিয়ে যেতে থাকে এবং একটা আগুনের গোলা যেরকম সামনের দিকে ছুটে গেলে তার আগুনের স্ফুলিঙ্গগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যেতে থাকে এবং পিছনের দিকে একটা আগুনের রেশ দেখা যায়, সেরকম একটা পরিস্থিতি ওখানে দেখা যাচ্ছিল এবং চারপাশটা মুহূর্তের মধ্যেই ওই স্থানের তাপমাত্রাটা অনেক বেড়ে গিয়েছিল। গডফাদার তখন ওই দিকে তাকান সামনের দিকে এবং তিনি ওনার মন্ত্রগুলো তিনি পাঠ করছিলেন প্রতিনিয়ত এবং একটু পরপর তিনি ওনার বোতল থেকে কিছু পানি মন্ত্র পরে সেই পানিগুলো আগুনের উপর ছিটিয়ে দিচ্ছিলেন, অর্থাৎ ওনার সামনে যে আগুনটা তিনি জ্বালিয়েছিলেন ওই আগুনের উপর তিনি ছিটিয়ে দিচ্ছিলেন অল্প অল্প করে। এবং একটা পর্যায়ে দেখা যায় সেই লুগারু তার নিজস্ব আকৃতি, ভয়ানক আকৃতিতে সে ওই হায়নার রূপ ধারণ করে এবং দেখা যায় বিশাল আকৃতির হায়না। একটা হায়না কতটুকু হয়? ছোট একটা ছাগলের সমান, একটা বড় সাইজের ছাগলের সমান হবে একটা হায়না, কিন্তু ওই হায়নাটার রূপ এতটাই ভয়ঙ্কর এবং এতটা বিশাল ছিল, দেখতে মনে হচ্ছিল একটা 3 তলা বাড়ির সমান বিশাল বড় আকারের সে হায়নাটা গাছপালার উপর দিয়ে লাফ দিয়ে সে যখনই গডফাদারদের উপরে সে পড়তে যাবে, ঠিক তখনই আগুনের গোলাটা আছড়ে পড়ে ওই হায়নার উপর। তো একটা পর্যায়ে ওই আগুনের গোলাটা হায়নাটাকে মনে হচ্ছিল তার শরীরে ধরে একটা আছাড় মারলো। এত জোরে একটা আছাড় মারলো, সাথে সাথে ওই আশেপাশের স্থানগুলোতে প্রচণ্ড ভূমিকম্পের মতো একটা কম্পন সৃষ্টি হলো। ঘর বাড়ি এবং আশেপাশের মাটি সহ কাঁপতে শুরু করলো ওই স্থানে কিছুক্ষণের জন্য। তো এই জিনিসটা যখন দেখা গেল, গডফাদার তখন ওই স্থান থেকে দাঁড়িয়ে যান এবং ওনার হাতে একটা শিকলের মতো ছিল। তিনি সাথে সাথে ওই শিকলটা, ওনার যে আগুনটা তিনি জ্বালিয়েছিলেন ওই আগুনের উপর তিনি শিকলটা ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর ওই শিকলটা সাথে সাথে লাল বর্ণ ধারণ করে। তেমনটা মনে হচ্ছিল যে ওই শিকলটা মুহূর্তের মধ্যেই আগুনের মধ্যে পড়ে সেটা একদম লাল হয়ে গিয়েছে, টকটকে, মানে গলে যাবে এমন একটা পরিস্থিতিতে। তখন তিনি সাথে সাথে ওনার হাতে একটা লোহার দণ্ড ছিল, ওই লোহার দণ্ডটা সে আগুনের মাঝখানে তিনি ঢোকান এবং ওই শিকলটা সাথে সাথে বের করে তিনি ওই শিকলটা মন্ত্র পাঠ করে তিনি ছুঁড়ে দেন ওই হায়নাটার দিকে। বিশাল বড় আগুনের গোলাকৃতি সেই জিনিসটা কিন্তু ছিল ওখানে। এরপরেও তিনি ওই শিকলটা সেখানে তিনি ছুঁড়ে দেন। তো এরপরে আশেপাশের যারা ছিল দেম্বা সহ সবাই যেটা দেখেছে যে ওই শিকলটা ওই স্থান পর্যন্ত গিয়েছে, তারপর সেটা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ওই আগুনের অবয়বটা তখন হায়নার মতো আকৃতি সেই লুগারুকে সাথে সাথে আবার অনেকটা উঁচুতে তুলে ধরে। সেটা কিন্তু অন্ধকারের মধ্যেও অনেকটা স্পষ্ট বোঝা যাচ্ছিল, কারণ আগুনের সে অবয়বটার কারণে তো আশপাশে জ্বলজ্বল করছিল এবং অনেকটা আলোকিত হয়েছিল। তো সেই সাথে ওই দানবটাকে তখন ওই আগুনের গোলার আকৃতির অবয়বটা সাথে সাথে আরেকটা আছাড় মারার পর সে হায়নাটা, অর্থাৎ সেই লুগারু তার নিজস্ব রূপে, সে হায়না রূপে সে এত জোরে একটা চিৎকার করে আশেপাশে সবাই তাদের কান 2 হাত দিয়ে বন্ধ করতে বাধ্য হলো। এত জোরে চিৎকার দিয়েছিল ওই হায়নাটা। কিছুক্ষণের মধ্যেই ওই গডফাদার আশেপাশে সবাইকে নির্দেশ দেন তারা যেন ঘরের ভিতরে চলে যায়। দেম্বা এবং তার বাবা মা
তার বাবা মা দেম্বাকে ধরে তাড়াতাড়ি ঘরের ভিতরে নিয়ে যায়, কারণ দেম্বার শারীরিক পরিস্থিতি তো খারাপ, সে নিজে হেঁটে যেতে পারবে না। তার মা বাবা তখন তাকে ধরে ঘরের ভিতরে নিয়ে যায়। তো পরবর্তীতে গডফাদার বেশ কিছুক্ষণ সেখানে থাকেন, কিন্তু দেম্বা বা তার পরিবারের সদস্যরা বাইরে কি হচ্ছিল তারা জানতে পারে না। তারা নিজের চোখে যতটুকু দেখে এসেছে তাদের চোখের সামনে অতটুকুই তারা বলতে পারছিল। তো পরবর্তীতে নাকি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো বাইরে তারা কোনো সাউন্ড শুনতে পাচ্ছিল না, একদম নিরিবিলি হয়ে গিয়েছিল চারপাশের পরিবেশ। তো একটা পর্যায়ে সেই গডফাদার তিনি নক করেন, দেম্বাদের ঘরের দরজাতে তিনি নক করার পর তিনি ঢোকেন। সরাসরি ঢোকার পর তিনি দেম্বার দিকে তাকিয়ে এমন একটা ভাবভঙ্গি করছিলেন যে তিনি অবাক হয়ে গেছেন যে দেম্বার শরীরের অবস্থা দেখে। দেম্বার মা বাবা কিন্তু দেম্বার দিকে তাকায়নি, ঘরের ভেতরে থাকা অবস্থায় তারা কিন্তু দরজার সামনে এসে উকি ঝুঁকি দিয়ে বাইরে কি হচ্ছে দেখার চেষ্টা করছিল, কিন্তু তারা কিছু দেখতে পাচ্ছিল না। কিন্তু দেম্বাকে তারা ঘরের ভিতরে একটা খাটের উপরে বসিয়ে রেখেছিল। তো যখন গডফাদার তাদের রুমে প্রবেশ করে, গডফাদারের চোখ সরাসরি দেম্বার উপরে পড়ে। দেম্বার শরীরে তো শার্ট প্যান্ট পরা ছিল, তো হাফাতা শার্ট থাকার কারণে তার কোনোই অবধি তার হাত দেখা যাচ্ছিল, কবজি থেকে কোনোই অবধি। তো গডফাদার যেটা দেখলেন যে দেম্বার শরীরে ছোট ছোট ফুসকুড়ি পড়ে গিয়েছে, অর্থাৎ আগুনের ফুলকি যদি কারো শরীরে এসে ছিটকে পড়ে তো যেরকম হঠাৎ করে ফুলে যায় বা ফুসকুড়ি দেখা দেয়, এরকম তার দুই হাতের সম্পূর্ণ অবস্থা এরকম হয়ে গিয়েছে এবং মুখে কয়েকটাও দেখা যাচ্ছে। তো এই জিনিসটা দেখার পর তিনি বুঝে যান যে কোনো একটা ভাব তার শরীরে এসে লেগেছে, কিন্তু দেম্বার মা বাবার শরীরে এরকমটা ছিল না। তো মা বাবা এই জিনিসটা দেখে সাথে সাথে তার ছেলেকে গিয়ে জড়িয়ে ধরে। গডফাদার তখন আশ্বাস দেন যে এতে ভয় পাওয়ার কিছু নেই, এটা ঠিক হয়ে যাবে। তো ওই গডফাদার তখন তার থলের ভেতর থেকে একটা তেলের মতো কিছু একটা তরল পদার্থ বের করে, একটু আঠালো টাইপের, অনেকটা ঘন এবং দেখতে তেলের মতোই লাগছিল। এবং ওই পানিটার কালারটা ছিল একটু বেগুনি রঙের কালার। আমরা সরিষার তেল যেরকম একটা কালার থাকে না, ঠিক ওরকম একটা কালার। তো ওই কালারের তেল বা যেটাই হোক, ওটা দেম্বার হাত এবং পায়ে তিনি ভালো করে মালিশ করে দেন এবং মুখেও তিনি হালকা একটু মালিশ করে দেন। এবং তিনি আরও কিছু নিয়ম রীতি এবং সেগুলো পালন করার জন্য সেই দেম্বার মা বাবাকে বলে দিয়ে যান। এবং তিনি বলেন যে প্রতিদিন সময় করে যেন তাকে গির্জাতে নিয়ে যাওয়া হয়। ওই গির্জার যে ফাদার আছেন সে ফাদারের সাথে যেন দেখা করে তিনি কিছু রিচুয়াল জানিয়ে দেবেন, সেগুলো যেন নিয়মিত করা হয়। সেই ব্যাপারে ওই গডফাদার দেম্বার বাবা মাকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে যান। এই ঘটনার পর বেশ কয়েক মাসের মধ্যে দেম্বা বেশ কিছুটা সুস্থ হয়ে ওঠে। তার বাবার শরীরও মোটামুটি ভালো হয়ে গিয়েছে। এখন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দেম্বা। সে যদি এভাবে বাড়িতে বসে থাকে তাহলে তার আয় রোজগার হবে না এবং তার পরিবারও চলা সম্ভব না। তো সে চিন্তা করলো শরীরের কন্ডিশন যাই হোক না কেন, সে এখন চলে যাবে তার ফ্যাক্টরিতে এবং সেখানে গিয়ে সে আবার কাজ শুরু করবে। তো বেশ কয়েক মাস যাবৎ ফ্যাক্টরিতে কাজ বন্ধ রাখার কারণে সে তো বাড়িতে চলে আসছিল। এরপর আর যাওয়া হয়নি এই সমস্যার কারণে। তো পুনরায় সে ফ্যাক্টরিতে যায়, গিয়ে সে মালিক পক্ষের সাথে কথা বলে। তো ফ্যাক্টরির ওই মালিক তাকে জানায় যে এখন আর কর্মীর প্রয়োজন নেই, কর্মী পূর্ণ হয়ে গিয়েছে, সে যেহেতু বেশ কয়েক মাস ধরে আসছে না, তার জায়গায় অন্য একজনকে রেখে দিয়েছে, তো তাকে নাকি নিতে পারবে না। তো এক পর্যায়ে দেম্বা বেশ অনুরোধ করে ওই মালিককে। তারপর সেই ফ্যাক্টরির মালিক রাজি হয় তাকে কাজ দেওয়ার জন্য। তো ওই দিন থেকেই তাকে কাজে নিয়োগ দেওয়া হয় এবং সেদিন থেকেই ওই ফ্যাক্টরিতে সে কাজ শুরু করে দেয়। ঠিক আগের মতোই সে যেভাবে কাজ করতো ঠিক সেভাবে সে কাজ করছিল। অর্থাৎ তার ফ্যাক্টরিটা ছিল একটা সিরামিক কোম্পানি, অর্থাৎ সিরামিকের প্লেট, বাটি, কাপ এগুলো যে তৈরি করে এরকম একটা কোম্পানি ছিল এটা, ওই ফ্যাক্টরিতে বানাতো। এবং সে ওই ফ্যাক্টরির একজন লেবার হিসেবে কাজ করতো। অর্থাৎ ওই সিরামিকের যে কাঁচামাল, ওই কাঁচামালগুলো গাড়ি থেকে আনলোড করে বা দূরে থেকে সেগুলো ফ্যাক্টরির ভিতরে আনা নেওয়ার কাজই তার ছিল। তো সে তার পুরনো কাজে ব্যাক করেছে এবং সে যেখানে থাকতো ওই ফ্যাক্টরির একদম এক পাশে, পেছনের দিকে একটা পাশে বেশ কিছু একতলা ভবন ছিল, পাকা করা ভবন ছিল। ওই ভবনগুলোতে এখানে যে শ্রমিকগুলো কাজ করে ওই ফ্যাক্টরিতে, তারা ওই ভবনগুলোতে থাকে
ওখানে লজিং হিসেবে তারা থাকে, অর্থাৎ ওখানে তারা থাকে, কাজ করে, এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানে এই বাবুর্চি তারা রান্নাবান্না করা হয়। তো দেম্বা যেখানে থাকতো, অর্থাৎ প্রতি রুমে 3 জন করে থাকতো, ছোট ছোট রুম, 3টা তোষকের মতো বিছানো ছিল, ওখানে তারা থাকতো 3 জন করে। তো এক সারিতে প্রায় 6 থেকে 7টার মতো রুম ছিল, ওই রুমগুলোতে কর্মীরা থাকতো, এবং তাদের যে টয়লেট ছিল সেখানে সম্ভবত তার ওই কর্মীদের জন্য একটা মাত্র টয়লেটেরই ব্যবস্থা ছিল। ওই বিল্ডিংগুলোর একদম শেষে, ওই বিল্ডিংগুলোর পাশ ঘেঁষে একটা টয়লেট ছিল। তো দেম্বা প্রতিনিয়ত এখানে থাকতো, ওখানে থেকে সে কাজ করতো, এবং সে ফ্যাক্টরিতে জয়েন করেছে প্রায় 1 সপ্তাহের মতো সময় হবে। প্রতি সপ্তাহেই দেম্বা একবার করে সুযোগ পায় তার মালিক পক্ষের ফোনের সাহায্যে তার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য। দেম্বা বেশ বহুদিন আগেই কিছু টাকা রোজগার করে তার বাবাকে একটা মুঠোফোন কিনে দিয়েছিলেন। তো তখন এত বেশি মোবাইলের প্রচলন ছিল না, ছোটোখাটো বাটন ফোন ছিল। তো দেম্বা সরাসরি তার বাবার সাথে তার মালিকের ফোন দিয়ে সে কথা বলতো। তো মালিকের ফোন দিয়ে সে তার বাবার খোঁজ খবর নেয়। ওই ফ্যাক্টরিতে যাওয়ার 1 সপ্তাহ পর সে তার বাবাকে ফোন দেয়। সে তার বাবাকে যখন ফোন দেয়, তার বাবা যেটা জানায় যে তারা এমনিতেই ভালো আছে, কিন্তু বেশ কয়েকদিন যাবৎ একজন বৃদ্ধ মহিলা তাদের বাড়িতে প্রতিদিন এসে সে খাবার চায়, এবং ওই বৃদ্ধ মহিলাটা দেখতে বেশ বয়স্ক টাইপের হবে, প্রায় 70 থেকে 80 বছর বয়স এরকম হবে। চামড়াগুলো একদম কুঁচকে গিয়েছে, হাতের চামড়া, মুখের চামড়া, এবং সে একটা শাড়ি পরতো নীল এবং সাদা রং মিক্স করলে যেরকম একটা কালার হয় না, যেমন একদম হালকা আকাশি কালার বা ওইরকম একটা কালার, ওই কালারের নাকি একটা শাড়ি পরতো ওই মহিলাটা, এবং মাথায় একটা লাল রঙের টিপ ছিল, বেশ বড় গোল একটা টিপ। তার হাত মুখের চামড়াগুলো একদম কুচকানো, খালি পায়ে সে প্রতিদিন দেম্বাদের বাড়িতে আসতো, এসে সে খাবার চায় প্রতিদিন। এমনকি যেদিন ফোন করেছে দেম্বা, সেদিনও নাকি সে এসেছিল। তো এই কথা শোনার পর দেম্বা জিজ্ঞেস করে যে আপনারা প্রতিদিন তাকে খাবার দেন কেন, আপনারা বিদায় করে দিবেন, যেহেতু অপরিচিত, বা অন্য কোথায় যেতে বলবেন তাকে। তো দেম্বার বাবা সেটা বলে যে না, এত বৃদ্ধ মানুষ আসে, খাবারের আসে আমরা কীভাবে না করি। তো দেম্বার এইসব বিষয়ে মাথা ঘামায় না, এবং সে স্বাভাবিকভাবেই কথাবার্তা বলে সে ফোনটা রেখে দেয়। সে শুধু এইটাই জানে যে তাদের বাড়িতে একজন বৃদ্ধা মহিলা প্রতিদিন এসে খাবার খায়। ওই সময়টা ছিল শীতকাল। তো দেম্বা প্রতিদিনের মতোই 12টার সময় তার ডিউটি শেষ হয়। 12টার সময় সে ডিউটি শেষ করে এসে বিছানায় শুয়ে পড়ে, রাতের খাবার শেষ করে সে বিছানায় শুয়ে পড়ে, এবং হঠাৎ করে তার ঘুম ভাঙে, এবং সে রুমের ভেতর যে ঘড়ি ছিল ওই ঘড়িতে সময় দেখে যে প্রায় 2:30 বাজে। হঠাৎ করে তার প্রস্রাবের বেগ চাপে, এবং সে প্রস্রাবে যেতে চায়, অর্থাৎ ওই টয়লেটে যেতে চায়। সে যখন তার রুমের দরজা খুলে সে বের হলো, তখন তার মনে হলো যে কেউ একজন তার পাশ কাটিয়ে খুব দ্রুত বেগে চলে গেল, এবং কোনো একটা গরম বস্তু যদি তার সামনে থেকে হঠাৎ দ্রুত বেগে পাশ কেটে চলে যায়, একটা যে গরম ভাব থাকে না, একটু গরম হাওয়া যেটা লেগে থাকে, ওইরকম একটা গরম ভাব সে পায়। তো হঠাৎ করে সে চমকে উঠে সে লাফ দিয়ে আবার পেছনের দিকে সরে যায়, অর্থাৎ ঘরের ভিতরে ঢুকে যায়। তো সে আবার বাইরের দিকে উকি দেয়, যে দেখে না, কেউ নেই, একদম খালি। তো সে আস্তে আস্তে হেঁটে, সে মনের ভুল ভেবে বা ঘুম থেকে উঠেছে হয়তো, এরকম কিছু হতে পারে মনের ভুলে, তো এরকম ভেবে সে ওই টয়লেটের দিকে যায়। সে টয়লেটে গিয়ে তার কাজ সম্পন্ন করে সে বের হয়। সে টয়লেটের দরজাটা যখন সাথে খুলে, তখন হঠাৎ করেই দাঁড়িয়ে একটা জিনিস সে দেখে যে তার তো 2টো রুমমেট আছে। 2টো রুমমেটের একজন হচ্ছে ইন্ডিয়ান, অর্থাৎ ওখানে ইন্ডিয়ার একজন, তামিলনাড়ুর একজন লোক সেখানে কাজ করত। সে সরাসরি তার দরজার সামনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ দেম্বা যখন দরজাটা খুলল, একদম দরজার সামনে তার মুখোমুখি হয়ে ওই ছেলেটা দাঁড়িয়ে আছে, তামিলনাড়ুর যে ছেলেটা, সে দাঁড়িয়ে আছে। তো তাকে দেখে হঠাৎ করে দেম্বা একটু আতকে ওঠে, যে তারপরে সে জিজ্ঞেস করছে যে তুমি এখানে কি করছো হঠাৎ করে রাতের বেলা, টয়লেটে যাবে নাকি? তো তখন দেম্বা ওকে পাশ কাটিয়ে চলে যেতে থাকে। তো দেম্বা তো ভাবে যে সে টয়লেটে যাবে। তো দেম্বা যখন পাশ কাটিয়ে বেশ অনেকটা সামনে চলে যায়,
হঠাৎ করে দেম্বার বাম কাঁধে একটা হাতের স্পর্শ লাগে, অর্থাৎ দেম্বা ফিল করে যে তার বাম কাঁধে কেউ একজন হাত রেখেছে। সে যখন পেছন থেকে ঘুরে তাকায়, সে যেটা দেখে তার সে রুমমেট ওই দরজার সামনে দাঁড়িয়ে আছে, ঠিক যেভাবে দাঁড়িয়েছিল ঠিক ওভাবেই তার দিকে পাশ ফিরে দাঁড়িয়ে আছে, কিন্তু তার হাতটা লম্বা করে তার কাঁধের উপর হাত রেখে দিয়েছে। এই জিনিসটা দেখে তো রাকেশ, ওই যে ইয়াটা ছিল দেম্বার সেই বন্ধু রুমমেট যে ছিল, ওর নাম ছিল রাকেশ, তামিলনাড়ুর, ওই রাকেশ তখন ওই রাকেশের হাত তো লম্বা করে দেম্বার কাঁধে রেখেছে, এবং দেম্বাই জিনিসটা দেখে খুব ভয় পেয়ে যায় যে এটা কি, এত লম্বা হাত রাকেশের কিভাবে হলো। তো দেম্বা যেটা দেখলো যে ওই রাকেশ মুহূর্তের মধ্যেই তার একদম এক হাত সামনে এসে দাঁড়ায়, তার লম্বা হাত একদম ছোট হয়ে যায়, ছোট হয়ে একটা মানুষ যেরকম একজনের কাঁধে হাত রাখলে যেরকম হয় না, এক হাত দূরত্বে থাকে, এরকম দূরত্বে এসে দাঁড়িয়ে রয়েছে রাকেশ, এবং তার হাতটা ওই দেম্বার কাঁধের উপর। তো দেম্বা যখন রাকেশকে কিছু জিজ্ঞাসা করতে যাবে, জিজ্ঞাসা করে সে সময়টুকু সে পাচ্ছিল না। এই মুহূর্তের মধ্যেই রাকেশের চেহারা একটা বৃদ্ধ মানুষের রূপ ধারণ করতে থাকে, অর্থাৎ তার শরীরের চামড়াগুলো আস্তে আস্তে কুঁচকাতে থাকে। তো এমতো অবস্থায় সে দেখছে, শুধু তাকিয়ে দেখছে, সে তার কিছু করার সামর্থ্য নেই, অর্থাৎ ওই রাকেশ যে তার কাঁধের উপর হাত রেখেছে, এতে দেম্বার মনে হচ্ছিল যে তার পুরো শরীর অবশ হয়ে যাচ্ছে, তার পুরো শরীর অবশ হয়ে গিয়েছে, সে নড়াচড়া পর্যন্ত করতে পারছিল না, এবং সে যে জোরে চিৎকার দিবে সেই সামর্থ্যটুকুও তার নেই। দেম্বা দেখছে মুহূর্তে মুহূর্তে তার শরীর চেঞ্জ হচ্ছে, এবং একটা পর্যায়ে তার পুরো শরীরের চামড়া কুঁচকে যায় বৃদ্ধ মানুষের মতো। দেখতে দেখতে দেম্বা যে জিনিসটা দেখতে পায় যে রাকেশ হঠাৎ করে একটা বৃদ্ধ মহিলার রূপ ধারণ করে, পরনে ওই আকাশি রঙের শাড়ি এবং মাথায় লাল টিপ। ওই বৃদ্ধ মহিলাটা তার সামনে দাঁড়িয়ে আছে, এবং ওই বৃদ্ধ মহিলার রূপ নিয়ে তার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে, এবং আস্তে আস্তে ওই বৃদ্ধ মহিলাটা হাইটে অনেক লম্বা হতে থাকে, এবং একটা পর্যায়ে দেখা যায় সে একতলা ভবনের সমান লম্বা হয়ে যায়। এই জিনিসটা দেখা মাত্রই তার দেম্বার কাঁধে কিন্তু ওই মহিলাটার হাত ছিল, বৃদ্ধ মহিলাটার হাত ছিল। দেম্বা জোরে একটা ঝাঁকি মারে তার শরীরে একটু শক্তি পাওয়াতে সে একটা জোরে ঝাঁকি মারার কারণে সে ওই বৃদ্ধ মহিলার হাত তার কাঁধের উপর থেকে সরে যায়, এবং সে পিছনের দিকে দৌড় দিতে থাকে, কারণ ওই টয়লেট থেকে তার রুমটা একটু দূরে, হয়তো একটা দৌড় দিলে হয়তো 5 থেকে 6 সেকেন্ড সময় লাগবে। এই সময়ের মধ্যেই সে একটা হুঁচট খেয়ে পড়ে যায়, কিছু একটার সাথে সে হুঁচট খেয়ে পড়ে যায়, উপর হয়ে সে মাটিতে পড়ে, এবং তার ভয়ের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে সে যে আবার উঠে দৌড় দিবে সেই শক্তিটুকু আর সে পাচ্ছিল না। সে ঘুরে উপরের দিকে আবার তাকায়, অর্থাৎ সে মাটির দিকে উপর হয়েছিল, সে উল্টো দিকে আবার ঘুরে তাকায় এবং দেখে ওই মহিলাটার দিকে। ওই মহিলা তখন তার শাড়িটা এক টান দিয়ে খুলে ফেলে। দেম্বা যেটা দেখতে পায়, ওই মহিলাটা তখন তার শাড়িটা এক টান দিয়ে খুলে ফেলে, এবং দেম্বা দেখে ওই মহিলাটার শরীরে কোনো চামড়া নেই, একদম মাংস, তারপরে শিরা উপশিরাগুলো যেভাবে দেখা যায় একটা মানুষের চামড়া ছুলে ফেললে যেরকম একটা দেখা যায় না, আমরা গরুর চামড়া বা ছাগলের চামড়া যেগুলো ছিলে ফেলে যেরকম একটা মাংস, চর্বি, তারপর একটু শিরা টেরা বা রগ দেখা যায়, এরকম একদম মাথার চুল, তার পুরো শরীরের চামড়া একদম কিছু নাই, একদম খালি একটা অবয়ব বিশাল বড়। সে অবয়বের চোখ একদম টকটকে লাল, এবং সেই টকটকে লাল চোখ এক দৃষ্টে দেম্বার দিকে তাকিয়ে আছে। দেম্বার এই দৃশ্য দেখা সহ্য করতে পারল না। এই দৃশ্য দেখার পরে সাথে সাথে সে সেখানে জ্ঞান হারায়। ওই দেশেরই তার আরেকজন রুমমেট ছিল, সে রাতের বেলা যখন বের হয় তখন দেখতে পায় দেম্বাকে যে খালি জায়গা আছে তাদের বিল্ডিংয়ের সামনে, থাকার জায়গার সামনে, ওখানে পড়ে আছে, এবং সে উপুর হয়ে পড়েছিল, অর্থাৎ সে তো একদম সামনের দিকে তাকিয়েছিল না। সে যখন ওই ভয়ে দৌড় দিয়েছিল, অর্থাৎ দেম্বা যখন ভয়ে দৌড় দিয়েছিল তখন সে উপুর হয়ে মাটিতে পড়ে, এবং সে আবার ঘুরে উল্টো হয়ে সোজা হয়ে সে মহিলাটার দিকে তাকায়। তো এইগুলো দেখার পরে তো সে অজ্ঞান হয়ে যায়।
কিন্তু ওই দেম্বার যে রুমমেট, সে রাতের বেলা বের হয়ে দেম্বাকে যে অবস্থায় দেখতে পায়, সে আবার উপুর হয়ে মাটিতে শুয়ে আছে। তো এমন অবস্থায় দেখে সে কাছে গিয়ে দেখে যে দেম্বা অজ্ঞান হয়ে আছে। তারপর আশেপাশের দূর থেকে তারা নাইট গার্ডকে ডেকে আনে এবং তাদের আরও কিছু রুমমেটকে ডাক দিয়ে বের করে আনে ওই লোকটা। তো তারপর পরবর্তীতে তাকে রুমের ভেতর নিয়ে আসা হয় এবং ডাক্তারকে কল করে ডাক্তার এসে ইঞ্জেকশন পুশ করার পর তার জ্ঞান ফিরে। তো দেম্বার ওই মুহূর্তে কিছু মনে ছিল না। জ্ঞান ফেরার পরে সে দেখতে পায় যে আশেপাশের তার রুমমেট এবং একজন ডাক্তার এবং কিছু অফিসের কিছু কর্তৃপক্ষের লোকজন সেখানে আছে, আর কেউ নেই। তো এই জিনিসগুলো সে দেখে এবং আস্তে আস্তে যখন ডাক্তার তাকে ঘুমের ওষুধ তাকে পুশ করে, তখন সে সাথে সাথে ঘুমিয়ে পড়ে এবং বেশ অনেকক্ষণ সে ঘুমিয়েছিল। ঘুম থেকে ওঠার পর আস্তে আস্তে তার স্মৃতিগুলো ফিরে আসে এবং রাতের যে ঘটনাগুলো তার মনে, সেই ঘটনাগুলো ঘটেছিল সেগুলো তার আস্তে আস্তে মনে পড়ে। তো সেই ঘটনাগুলো সে তার রুমমেটের সাথে শেয়ার করে এবং সে রাকেশকে খুঁজছিল সে, কিন্তু সে জানতে পারে যে রাকেশ নাকি গতকাল রাতেই সে ছুটি নিয়ে সে বাড়িতে চলে যায়। ওই রাকেশ। তো যেটা দেম্বা আসলে জানতে পারে না, দেম্বা ঘুমিয়ে যাওয়ার পরপরই রাকেশের নাকি আর্জেন্ট কল আসে তার বাড়ি থেকে। তখন সে অফিসের লোকদের কাছ থেকে ছুটি নিয়ে সে বাড়িতে চলে যায়। তো সে অন্যান্য রুমমেটদেরকে বলছিল সেই ঘটনাটা, সম্পূর্ণ ঘটনাটা সে বলার পর একটা রুমমেটও তার কথা বিশ্বাস করে না। এমনকি ওই ফ্যাক্টরির যে অফিসের কর্তৃপক্ষের লোকগুলো ছিল, তারাও এই কথাগুলো বিশ্বাস করে না এবং তারা এটাই ধরে নেয় যে দেম্বার মানসিক সমস্যা দেখা দিয়েছে। তো দেম্বা যখন ওই এক সপ্তাহ আগে ফ্যাক্টরিতে জয়েন করতে চেয়েছিল, তো ওই কর্তৃপক্ষের লোকজন তাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার এতদিন লেট হয়ে এলো কেন। তো সেই সব ঘটনার কথা বলাতে ওই কর্তৃপক্ষের লোকজন আসলে বিশ্বাস করে এবং তারা ধরে নেয় যে অন্য কোনো কারণ ছিল যে কারণে দেম্বা আসতে পারেনি। কিন্তু দেম্বার মুখে আজকের এই ঘটনাটা শুনে তারা এটাই ধরে নেয় যে দেম্বার মানসিক সমস্যা আছে। তারা আসলে এইসব বিষয়ে বিশ্বাস করছিল না এবং দেম্বার কথা কোনোভাবেই তারা বিশ্বাস করে না। কিন্তু দেম্বা একটা 100% শিওর হয়ে সে বলছিল সবাইকে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করছিল না। এমনকি তার যে রুমমেট ছিল, সেই রুমমেটও তার কথা বিশ্বাস করছিল না। ডাক্তার তাকে বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ অর্থাৎ ওই ফ্যাক্টরি কর্তৃপক্ষ তার সম্পূর্ণ ওষুধের খরচ বহন করছিল। তো ওই ডাক্তার যেটা জানায় যে দেম্বার শরীরে রক্ত শূন্যতা দেখা দিয়েছে, তাকে কয়েক সপ্তাহের ভিতরে 1 ব্যাগ রক্ত তাকে দিতে হবে, তার শরীরে পুশ করাতে হবে। তো ওই ফ্যাক্টরি কর্তৃপক্ষ ওই ব্যবস্থাটাই তাকে করে দেয়। সেখানে একটা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে রক্ত দেওয়া হয়। তো হঠাৎ করে তার রক্ত শূন্যতা কিভাবে হলো, ওই ডাক্তারও আসলে বুঝতে পারছিল না। সে আগেও একবার ডাক্তার দেখিয়েছিল, তার শারীরিক কন্ডিশন অনেক ভালো ছিল, কিন্তু এই কয়েক সপ্তাহের ভিতরে, অর্থাৎ বিশেষ করে ওই রাতের ঘটনার পর থেকে তার রক্ত শূন্যতা দেখা দিয়েছে। তো যে কারণে তাকে রক্ত দেওয়া হয়েছিল। কয়েকদিনের ভেতরে দেম্বা মোটামুটি সুস্থ হয়ে যায় এবং সে আবারও ওই ফ্যাক্টরিতে কাজ করা শুরু করে। এর বেশ কিছুদিন পর থেকেই দেম্বা অদ্ভুত ধরনের স্বপ্ন দেখত। অর্থাৎ স্বপ্নগুলো এমন ছিল যে স্বপ্নের ভিতরে আবার স্বপ্ন দেখত। অর্থাৎ সে ঘুমিয়ে গেলে একটা স্বপ্ন দেখত, তার মনে হচ্ছিল সে ওই স্বপ্নে ঘুমিয়ে গিয়েছে এবং ওই ঘুমের অবস্থায় সে আবার স্বপ্নে দেখে। সে ওই স্বপ্নটা যখন সে দেখে, হঠাৎ করে তার ঘুম ভেঙে গেলে সে স্বপ্নের মধ্যে থাকাকালীন অবস্থাতেই সে বুঝতে পারে যে সে ঘুম থেকে আসলেই জেগে উঠেছে, ওটা ছিল স্বপ্ন। কিন্তু ওই স্বপ্নটাও যখন সে দেখা বন্ধ করে দেয়, যখন তার আবার স্বপ্ন ভেঙে যায়, তখন সে আবার দেখে যে আসলে সে ওই স্বপ্নের ভেতরে ছিল না। অর্থাৎ সে স্বপ্নের ভেতর আরেকটা স্বপ্ন দেখত। সে যখন ঘুমিয়ে যেত একটা স্বপ্ন দেখত, ওই স্বপ্নের ভেতরে সে আরেকটা স্বপ্ন দেখত। এরকম একটা অবস্থা ছিল। দেম্বা প্রতিনিয়ত একই ধরনের স্বপ্ন দেখত। অর্থাৎ স্বপ্নগুলো ছিল এমন, সে একটা স্বপ্ন যেখানে দেখা শেষ করত, ঠিক সেখান থেকেই ওই স্বপ্নের পরের
পরের দিনের স্বপ্নটা ঠিক ওখান থেকেই শুরু হতো। দেম্বা প্রথম দিন যে স্বপ্নটা দেখে সেটা ছিল সে একটা খোলা মাঠে দাঁড়িয়ে আছে এবং আশেপাশে অনেক কুয়াশার কারণে সে কিছু দেখতে পাচ্ছে না। এবং হঠাৎ করে দেম্বা যেটা খেয়াল করে, দূর থেকে কারো হেঁটে আসার আওয়াজ শোনা গেলে যেরকম একটা ফিল হয়, দেম্বা ওটা ফিল করতে পারছিল এবং বুঝতে পারছিল যে অনেক দূর থেকে একজন না অনেকগুলো মানুষ হেঁটে আসছে। এবং দেম্বা হঠাৎ করে যেটা খেয়াল করে যে অনেক দূর থেকে অনেক ছোট ছোট শিশু তার দিকে এগিয়ে আসছে, অনেক ছোট ছোট বাচ্চা, কোমলমতি এবং সবগুলো একদম আফ্রিকান কালো কৃষ্ণবর্ণের। তারা সকলেই তারা দেম্বার দিকে হেঁটে হেঁটে আসছে। এবং দেম্বা যেটা দেখতে পায়, তার থেকে যখন ওই বাচ্চাগুলো বেশ অনেকটা দূরে, দেম্বা সরাসরি দেখতে পাচ্ছিল যে ওই বাচ্চাগুলোকে কেউ একজন ধরে রেখেছে এবং বাচ্চাগুলোকে সামনের দিকে এগিয়ে আসতে দিচ্ছে না। তো একটা পর্যায়ে দেম্বা দেখে ওই বাচ্চাগুলোর পেছনে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা বেশ লম্বা এবং চিকন, একদম চিকন কিন্তু লম্বা। ওই কালো ছায়াটার অনেকগুলো হাত এবং সে হাতগুলো দিয়ে সে প্রতিটা বাচ্চাটাকে ধরে আছে। তো একটা পর্যায়ে দেম্বা দেখে ওই কালো ছায়াটা সবগুলো বাচ্চাকে তার দিকে টেনে নিয়ে সবগুলো বাচ্চাকে শুয়ে দেয় মাটিতে শুয়ে দিয়ে ওই বাচ্চাগুলোর বুকের উপরে সেই কালো ছায়াটা হাত রাখে। তো ওই বুকের উপরে যখন ওই কালো ছায়াটা ওই বাচ্চাগুলোর বুকের উপর যখন হাত রাখে, তখন দেম্বা যেটা দেখতে পায়, ওই বাচ্চাগুলোর শরীর থেকে সমস্ত রক্ত, একদম লাল টকটক রক্ত ওই বুক দিয়ে বের হচ্ছে এবং বুক দিয়ে বের হয়ে ওই কালো অবয়বটার হাত বেয়ে ওই অবয়বটার শরীরে প্রবেশ করছে। তো এই জিনিসগুলো সে প্রথম স্বপ্নে দেখে, এই জিনিসগুলো সে যখন দেখে তখন সে একটা দৌড় দেয় পেছনের দিকে। যখন সে দৌড় দেয় তখন হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায়। তার মনে হয়েছে সে ঘুম থেকে উঠেছে, এটা সে স্বপ্ন দেখেছে। এবং সে ঘুম থেকে উঠে দেখে যে সে বিছানায় বসে আছে। বিছানা থেকে সে নেমে সে দরজাটা খুলে সে বাইরে যায়। সে যখন দরজাটা খুলে বাইরে যায় তখন দেখতে পায় যে স্বপ্নে যে সে শিশুগুলোকে দেখেছিল, সেই শিশুগুলো তার সামনে ওই বারান্দার সামনে সে দাঁড়িয়ে আছে শিশুগুলা। তো এই জিনিসটা দেখে সে অবাক হয়ে যায় এবং সে ভাবতে থাকে, আমি যেটা স্বপ্নে দেখেছি সেটা এখন আমার সামনে বাস্তবে কিভাবে আসতেছে। তো এই জিনিসটা যখন সে দেখে তখন হঠাৎ করেই তার মাথায় একটা বাড়ি পড়ে, অর্থাৎ কেউ বড় কিছু দিয়ে হঠাৎ তার কারো মাথায় যদি বাড়ি দেয়, যেরকম একটা ফিল হয় তার এরকম একটা ফিল হলো এবং সাথে সাথে সে পড়ে যায় নিচে। সে যখন নিচে পড়ে যায় হঠাৎ করে সে লাফ দিয়ে ওঠে, অর্থাৎ সে তার ঘুম ভেঙে সে বিছানায় উঠে বসে এবং সে দেখে বাস্তবে সে তার বিছানায় বসে আছে। এইবার সে নিজেকে ফিল করতে পারছিল। সে যেটা দেখেছে সেটা ছিল স্বপ্ন, অর্থাৎ সে স্বপ্নের ভিতরে স্বপ্ন দেখেছে। সে প্রথমবার স্বপ্নে দেখেছে ওই বাচ্চাগুলোকে, এরপর ওই বাচ্চাগুলোকে ওই অবয়বটা ওই বাচ্চাগুলোর শরীর থেকে রক্ত শুষে নিচ্ছে। এরপর সে তার ঘুম ভেঙে যায়। সে আবার বাইরে বেরিয়ে দেখে ওই বাচ্চাগুলো তার উঠোনের সামনে দাঁড়িয়ে আছে এবং এটাও ছিল স্বপ্ন। এবং ওই স্বপ্ন থেকে বেরিয়ে সে এখন বাস্তবে জেগে উঠে বসে আছে। তো এই জিনিসটা তার ফিল হচ্ছিল। সে ওই সারা রাত তখন সে ঘুমাতে পারেনি, তার পুরো শরীর খারাপ লাগছিল। ওই বাচ্চাগুলোর দৃশ্য সে কেন দেখেছে সে সেটা বুঝতে পারছিল না। পরদিন সকালে দেম্বা ঠিক করে সে ওই ফ্যাক্টরির যে গির্জা আছে, ফ্যাক্টরির আন্ডারে যে গির্জা আছে, ওই গির্জার পণ্ডিতের সাথে সে কথা বলবে, অর্থাৎ ওই গির্জার ফাদারের সাথে সে কথা বলবে। সে ওই গির্জার ফাদারের কাছে যায়। ফাদারের কাছে তার সমস্ত ঘটনা, অর্থাৎ বাড়ি থেকে যেগুলো ঘটে এসেছে, সে সেদিন রাত্রে যে ঘটনা ফেস করেছে এবং আজকের স্বপ্নের কথা, সে সাথে সেই কথাগুলো ওই ফাদারকে বলে। ফাদার সব কিছু শুনে তিনি বলেন যে তোমার বেশ গুরুতর সমস্যা হয়েছে এবং তোমার উপর খারাপ কিছু নজর পড়েছে, এই কথা বলে দেয় ওই ফাদার তখন দেম্বাকে ছোটোখাটো কিছু রিচুয়াল করার কথা বলে দেন এবং কিছু নিয়মকানুন পালন করার কথা তিনি বলে দেন দেম্বাকে। দেম্বা ওইসব বিষয়ে
পালন করত, কিন্তু প্রতিনিয়তই সে স্বপ্নে দেখত। অর্থাৎ সে দেখেছিল লাস্ট স্বপ্ন যে তার উঠোনে ওই বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে। পরের দিন সে স্বপ্নে দেখে ওখান থেকে ওই বাচ্চাগুলো সেখানে দাঁড়িয়ে আছে এবং ওই অবয়বটা এবার একটা বৃদ্ধ মহিলার মতো রূপ নিয়েছে। অর্থাৎ সেই যে বৃদ্ধ মহিলাটাকে সরাসরি সেদিন রাত্রে দেখেছিল, ওই বৃদ্ধ মহিলাটা ওই বাচ্চাগুলোর পাশে দাঁড়িয়ে আছে এবং সে সরাসরি ওই দেখতে পায়। অর্থাৎ যেদিন সে স্বপ্নটা দেখেছিল ওই বাচ্চাগুলোকে নিয়ে, এর পরের দিন সে এই স্বপ্নটা দেখতে পায়। এবং এই স্বপ্নটা শেষ হয়েছিল কোথায়? যে সে তার যেখানে থাকে ওর সামনে একটা বিশাল বড় উঠানের মতো আছে, ওখানে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে এবং সে হঠাৎ করেই তার মাথায় কিছু বাড়ি লাগে। এখানে সে স্বপ্নটা শেষ করেছিল গত স্বপ্নে। এবং এর পরের দিনের স্বপ্নে সে যেটা দেখতে পায়, সে ওখানে দাঁড়িয়ে আছে, বাচ্চাগুলো ওখানে দাঁড়িয়ে আছে সামনে। তো হঠাৎ করে একটা বৃদ্ধ মহিলার আগমন ঘটে। বৃদ্ধ মহিলাটার উচ্চতা একজন সাধারণ মানুষ থেকে অল্প একটু লম্বা ছিল। তো একটা পর্যায়ে দেম্বা যেটা দেখতে পায়, ওই বৃদ্ধ মহিলাটা তার মাথার চুলগুলো লম্বা করে ফেলে। অর্থাৎ সাপের মতো সেই চুলগুলো বের হয় তার মাথা থেকে, সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে বের হচ্ছিল। বের হয়ে প্রতিটা ওই বাচ্চাগুলোর মাথার উপর চুলগুলো লাগছিল। তো একটা পর্যায়ে ওই চুলগুলো বেয়ে বেয়ে লাল টাটকা রক্ত টপ টপ করে বেয়ে বেয়ে ওই বৃদ্ধ মহিলার মাথায় গিয়ে পৌঁছাচ্ছিল। এই জিনিসটা সে দেখে, তো এরকম স্বপ্ন সে প্রতিনিয়ত দেখত। অনেকগুলো বাচ্চাকে সে দেখতে পেত এবং ওই বৃদ্ধ মহিলাটাকে সে দেখতে পেত। অর্থাৎ এরকমটা দেখতো সে যে ওই বৃদ্ধ মহিলাটা কিছু বাচ্চার শরীর থেকে রক্ত শুষে নিচ্ছে। এরকম স্বপ্ন সে বেশ কয়েকদিন দেখে। তাদের ফ্যাক্টরির পাশে যে গির্জা, ওই গির্জার ফাদারও কিছু বলতে পারছিল না আসলে এইসব বিষয়ে। এবং তিনি একটা পর্যায়ে একজন তান্ত্রিকের ঠিকানা দেন। অর্থাৎ মরিশাস দেশে ভারতীয় জনগোষ্ঠীর লোকেরাও বেশ বসবাস করে, বিশেষ করে তামিলনাড়ুর কিছু জনগোষ্ঠী সেখানে বাস করত। ওই সময়টাতে তারা বিভিন্ন ধরনের কাজ করত। তো ওই তামিলনাড়ুর একজন তান্ত্রিকের খোঁজ দেন ওই ফাদার। তান্ত্রিকের বাড়িটা ছিল ওই অঞ্চল থেকে বেশ অনেকটা দূরে। অর্থাৎ দেম্বাদের বাড়ি ছিল পোর্ট লুই অঞ্চলে। ওই পোর্ট লুই অঞ্চল থেকে একদম সমুদ্রের তীরবর্তী এলাকায়, সেই সমুদ্রের তীরবর্তী এলাকা থেকে 20 কিলোমিটার দূরে, অর্থাৎ দূরত্বটা সঠিক করে দেম্বা বলতে পারেনি। অর্থাৎ সে অনুমান করে বলছিল যে 20 কিলোমিটার দূরত্ব হবে। তো ওই সমুদ্রের পাড় থেকে 20 কিলোমিটার দূরে একটা দ্বীপ আছে। সেই দ্বীপটার নাম হচ্ছে গেব্রিয়াল দ্বীপপুঞ্জ। সেই গেব্রিয়াল দ্বীপে ওই তান্ত্রিকের বাসা এবং সে তান্ত্রিক সেখানে থাকে। তো এখনকার সময়ে, অর্থাৎ এই আধুনিক বর্তমান যুগে, ওই গেব্রিয়াল দ্বীপপুঞ্জ একটা পিকনিক স্পটের মতো সুন্দর সুন্দর জায়গা আছে। কিন্তু ওই সময়টাতে দেম্বা যে সময়টার ঘটনা বলেছে, ওই সময়টাতে ওই গেব্রিয়াল দ্বীপপুঞ্জতে একটা জঙ্গলের মতো অবস্থা ছিল। তো সেখানে মানুষজনের যাতায়াত খুবই কম ছিল। তো ওই ফাদার তখন বলে দেয় যে ওই গেব্রিয়াল দ্বীপপুঞ্জে তাকে যেতে হবে। ওই গেব্রিয়াল দ্বীপে ওই তান্ত্রিক থাকে, তার সাথে দেখা করতে হবে এবং তার কাছে দেখা করে তাকে সমস্ত ঘটনা, তার সমস্ত সমস্যা সম্পর্কে খুলে বলতে হবে। তারপর সে নাকি এই সমস্যাগুলোর সমাধান দিতে পারবে। তো দেম্বা জানায় যে ওই তান্ত্রিকের সাথে কি ভাষায় কথা বলতো। অর্থাৎ ক্রেওল জনগোষ্ঠীর লোকেরা তখন তাদের নিজস্ব ভাষাতেই কথা বলতো। তাছাড়াও হিন্দি ভাষাও সেখানে প্রচলিত ছিল, কিন্তু দেম্বা তেমনটা ভালো করে হিন্দি বলতে পারতো না। তো ওই ফাদার যেটা বলে দেয় যে তোমাদের ক্রেওল জাতির যে ভাষা, ওই ভাষাটাও হয়তো সে জানে, বা তুমি তার কাছে যাও, সে তোমাকে সব উপায় বলে দিবে। দেম্বা তখন ছুটি নিয়ে নেয়। তার শারীরিক কন্ডিশন খুবই খারাপ হচ্ছে আস্তে আস্তে, তার ভালো লাগছিল না। সে তখন ওই ফ্যাক্টরি থেকে ছুটি নেয় এবং অগ্রিম 2 মাসের বেতন চেয়ে নেয়। তো ওই ফ্যাক্টরির মালিক পক্ষ যেটা দেখে যে তার শারীরিক কন্ডিশন এমনি ভালো না, বা এর আগেও সে বাড়িতে থেকে এসেছে, তো এই সব বিবেচনা করে তাকে 2 মাসের বেতন ওই ফ্যাক্টরি কর্তৃপক্ষ তাকে দিয়ে দেয়। এই টাকা নিয়ে সে সরাসরি বাড়িতে চলে আসে। তো সে ঠিক করে নেয় যে সে ওই গেব্রিয়াল দ্বীপপুঞ্জে যাবে ওই তান্ত্রিকের সাথে দেখা করতে, ওই তান্ত্রিকের পরামর্শ নিতে। দেম্বা তখন তার বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর দেখে যে তার মা বাবা খুবই বিষণ্ণ মনে বসে আছেন। তো হঠাৎ করে নিজের ছেলেকে দেখে তারা
তাড়াহুড়ো করে উঠে পড়ে ছেলেকে জড়িয়ে ধরে এবং কান্নাকাটি করতে থাকে। তো তার বাবা বলছিল যে একটা বৃদ্ধ মহিলা সে যে প্রতিদিন তাদের বাড়িতে আসতো, এসে খাবার চাইতো, ওই মহিলাটা নাকি গতকাল এসেছিল, অর্থাৎ প্রতিদিনের মতো গতকালও এসেছিল মহিলাটা। গতকাল এসে সে দেম্বার বাবাকে যে কথাটা বলে যায় যে দেম্বা নাকি খুবই বিপদের মধ্যে আছে এবং দেম্বার যে কোনো মুহূর্তে তার বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারে। হয়তো কেউ একজন, ওই বৃদ্ধ মহিলাটা বলে যায়, হয়তো কেউ একজন দেম্বাকে ছিঁড়ে খেয়ে ফেলবে, দেম্বার শরীরের সমস্ত রক্ত সে শুষে নেবে। এই কথা বারবার ওই বৃদ্ধ মহিলা নাকি বলে যাচ্ছিল। তো দেম্বার বাবা তো বিশ্বাস করেন যে হয়তো কোনো সাধু মহিলা বা এরকম টাইপ মহিলা যেহেতু ঘুরে বেড়ায়, খায়, ওনাদের কাছে প্রতিদিন আসে, তো সেই মহিলা হয়তো ভালোর জন্য এই কথা বলেছে। তো এই বিষয়গুলো নিয়ে না দেম্বার বাবা বেশ চিন্তিত হয়ে পড়ে। তো দেম্বা তার বাবার এসব চিন্তা দেখে সে আসলে শেয়ার করে না ফ্যাক্টরিতে তার সাথে কি অবস্থা ঘটেছিল, কীরকম ঘটেছিল তার সাথে, এবং সে কীরকম স্বপ্ন দেখেছিল, এসব বিষয়ে সে তার বাবার সাথে শেয়ার করে না। এবং সে বলে যে তার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সে একটু দূরে যাবে কয়েকদিনের জন্য। বাবা মায়ের কাছ থেকে পরের দিন সে বিদায় নিয়ে সরাসরি সমুদ্রের তীরবর্তী এলাকায় চলে যায়। তাকে একা যাত্রা করতে হবে, একাই তাকে যেতে হবে ওই গেব্রিয়েল দ্বীপপুঞ্জে। এই কথাটা ভালোভাবে বুঝিয়ে দেন ওই ফাদার। সমুদ্র তীরবর্তী এলাকায় আসার পর সে কিছু নৌকা দেখতে পায়, অর্থাৎ সে সকালবেলাতেই রওনা করেছিল। সকালবেলা রওনা করার পরে সে দেখতে পায় একটা নৌকা, বেশ কতগুলো নৌকা ছিল ওখানে। তো একটা নৌকার মাঝি, নৌকা বলতে ট্রলার থাকে না, যে ইঞ্জিন চালিত নৌকা, বেশ পুরোনো আমলে যেগুলো ব্যবহার করা হতো, এরকম একটা ছোটোখাটো ইঞ্জিন চালিত নৌকা। তো ওই লোকের কাছে সে বলে যে সে গেব্রিয়েল দ্বীপে যাবে। তো গেব্রিয়েল দ্বীপে যাওয়ার কথা বলে সে উঠে পড়ে নৌকায়। সে একাই যাত্রা করছিল। সেই নৌকা চালক তাকে সরাসরি গেব্রিয়েল দ্বীপে নামিয়ে দেয়। 20 কিলোমিটার পথ যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। 2 ঘন্টার মতো সময় লেগেছে ওই ইঞ্জিন চালিত নৌকা দিয়ে যেতে। তো ওখানে পৌঁছানোর পর দেম্বা দেখতে পায় যে পুরো এরিয়াটা একটা দ্বীপের মতোই, গেব্রিয়েল দ্বীপ, এবং পুরো এরিয়াটাতে জঙ্গলের মতো অবস্থা, বিশাল বড় বড় গাছ এবং নানান ধরনের গাছে পরিবেষ্টিত হয়ে আছে। ঝোপঝাড় আছে বেশ কয়েকটা, এবং বেশ কয়েকটা পাহাড়ের ছোট ছোট, অর্থাৎ এত বেশি বড় না, পাহাড়ের মতো ছোট ছোট টিলা টাইপের কিছু একটা ছিল এই দ্বীপে। সে হাঁটতে থাকে, একটা জনমানবের চিহ্ন নেই, কোনো মানুষজন নেই, সে কিছুই দেখতে পাচ্ছিল না, একদম খালি, একদম জঙ্গল। সে কোন দিক দিয়ে যাবে, কোথায় গেলে ওই তান্ত্রিকের দেখা পাবে, সে বুঝতে পারে না। অনেকক্ষণ ঘুরতে ঘুরতে সূর্য তখন তার মাথার উপর, তার কোনো ছায়া মাটিতে পড়ছে না, একদম লম্বালম্বিভাবে তার ছায়া। সে বুঝতে পারে দুপুর হয়ে গিয়েছে। তার মনে হচ্ছিল পুরোটা দ্বীপ সে ঘুরে ফেলেছে, কিন্তু কোথাও ওই তান্ত্রিকের সে খোঁজ পাচ্ছিল না। তো একটা পর্যায়ে সে খেয়াল করে বেশ কয়েকজন মানুষ তার দিকে হেঁটে হেঁটে আসছে। ওই মানুষগুলোর পরনে ছিল ধুতি এবং পুরো খালি গায়ে শুধুমাত্র একটা ধুতি পরা ছিল, আর মাথায় একটা লাল কাপড় বাঁধা ছিল। লাল কাপড় দিয়ে পাগড়ি পরলে, অর্থাৎ পাগড়িও না, কাপড় একটা বেঁধে রাখলে যেরকম দেখা যায় এরকম টাইপের দেখা যাচ্ছিল, শুধু ধুতি পরা আর মাথায় লাল কাপড় বাঁধা। সেখানে ছিল 4 জন ব্যক্তি। তারা সরাসরি দেম্বার দিকে এগিয়ে আসছিল। তো দেম্বার কাছাকাছি আসার পর ওই 4 জন জিজ্ঞাসা করে যে তোমার নাম কি দেম্বা, এবং তোমাকে অমুক ফাদার কি তোমাকে বলেছিল এখানে আসার জন্য, অমুক তান্ত্রিকের সাথে দেখা করার জন্য? সে বলে জি জি জি, হ্যাঁ হ্যাঁ, এরকম ওই তান্ত্রিক বা ওই ফাদার আমাকে বলেছিল এখানে এই তান্ত্রিকের সাথে দেখা করার জন্য। তো ওই 4 জন ব্যক্তি বলে যে তুমি আসো আমাদের সাথে আসো। দেম্বা তখন তাদের ফলো করে। ওই 4 জন ব্যক্তি ঘন জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। দেম্বা তাদের সাথে সাথে ওই ঘন জঙ্গলের ভিতরে প্রবেশ করে। দুপুরবেলা চারদিকে সূর্যের প্রখর তাপ, প্রচণ্ড আলো চারদিকে ছড়িয়ে আছে, কিন্তু দেম্বা যেটা ফিল করে ওই জঙ্গলটা একদম অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে, একদম অন্ধকার। বেশ কয়েক হাত সামনে পর্যন্ত দেখা যাচ্ছিল। উপরের দিকে তাকালে হালকা একটু সূর্যের আলোর ঝলক দেখা যায়, কিন্তু নিচে বড় বড় গাছপালার নিচ দিয়ে তো সে হেঁটে যাচ্ছিল, একদম
একদম অন্ধকারের মতো, এবং অসংখ্য ঝিঝি পোকার ডাক সে শুনতে পাচ্ছিল প্রতিনিয়ত। কিছু কিছু জোনাকি পোকাও সে দেখতে পাচ্ছিল, উড়াউড়ি করছে তার চারপাশে। ওই চারজন ব্যক্তি বারবার করে বলছিল, তুমি আমাদেরকে ফলো করতে থাকো, আমরা যদি তোমাকে ফেলে দূরে চলে যাই তুমি ঘন জঙ্গলে হারিয়ে যাবে, তুমি আর বের হতে পারবে না এখান থেকে। দেম্বা তাদের কথা মতো তাদের পেছন পেছন যাচ্ছিল, এবং বেশ অনেকটা সময় দেম্বার মনে হয় সে ঘণ্টাখানেকের মতো ওই লোকেদের সাথে হেঁটেছে ওই অন্ধকার ঘন জঙ্গলে। দুপুরবেলা রোদের প্রখর তাপেও, রোদের প্রচণ্ড আলোতেও যখন ওই ঘন জঙ্গলটা তার কাছে অন্ধকার মনে হচ্ছিল, এবং সে ঘণ্টাখানেক হাঁটার পর সে একটা ডেরায় পৌঁছায়। সে ওই ডেরাটা দেখে তার মনে হচ্ছিল সেটা বাঁশ দিয়ে তৈরি, কারণ সে জঙ্গলের ভেতর দিয়ে আস্তে আস্তে বেশ অনেকগুলো বাঁশঝাড়ের বাগান দেখেছে। ওই বাঁশঝাড়ের বাগানে বিশাল বড় বড় মোটা সাইজের বাঁশ, এবং সেই মোটা সাইজের বাঁশ দিয়ে ওই ডেরাটা তৈরি করা। একটা একচালা ডেরা, ওইটাও বাঁশ দিয়ে তৈরি করা, এবং চারপাশের যে বেড়াগুলো সেটাও বাঁশ দিয়ে তৈরি করা। ওই ঘরের ভেতরে চারজন ব্যক্তি ঢুকে যায়, এবং চারজন ব্যক্তি বলে যে দেম্বাকে বলে যে তুমি বাইরে দাঁড়িয়ে থাকো। তো দেম্বা একটা জিনিস খেয়াল করো, ওই ডেরার চারপাশে মশাল জ্বলছিল, বেশ অনেকগুলো মশাল জ্বলন্ত অবস্থায় ছিল। কিছুক্ষণের মধ্যেই চারজন ব্যক্তি থেকে একজন ব্যক্তি ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে দেম্বাকে বলে ভেতরে প্রবেশ করার জন্য। তো দেম্বা ওই ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতরে মশাল দিয়ে চারপাশটা আলোকিত করে রাখা হয়েছিল, এবং দেম্বা যেটা দেখতে পায়, ওই ঘরের ভেতরে দুটা কক্ষ আছে। একটা কক্ষের মধ্যে ওই চারজন ব্যক্তি বসে আছে এবং দেম্বা, এবং আরেকটা কক্ষে কেউ একজন আছে, বসে আছে। দেম্বা সেটা বুঝতে পারছিল। হঠাৎ করে ওই কক্ষ থেকে কেউ একজন দেম্বাকে কল করে, অর্থাৎ ডাকে, দেম্বা ভেতরে আসো, এরকম একটা ডাক দেওয়ার পর দেম্বা ওই ভেতরে যায়, ওই ঘরের ভেতরে যায়, রুমের ভেতরে যায়। ওই রুমের ভেতরে যাওয়ার পর দেম্বা দেখে বেশ লম্বা দাড়ি, ওই একটা লোক, বয়স হবে 50+, একটা লোক একটা পাথরের উপর বসে আছে। পাথরটার সাইজ ছিল ছোট একটা গরুর বাছুর যেরকম থাকে না, এরকম একটা সাইজ ছিল ওই পাথরটা, অর্থাৎ গরুর বাছুরের আকৃতি যেরকম থাকে এরকম একটা আকৃতির পাথর, ঠিক এরকম করে একটা পাথর, অর্থাৎ মনে হচ্ছিল যে একটা গরুর বাছুরকে পাথর বানিয়ে রেখেছে, এরকম একটা তার কাছে মনে হচ্ছিল। ওই পাথরটার উপরে একটা লোক বসে আছে, আসন ধরে বসে আছে, এবং তার মুখে লম্বা দাড়ি, এবং তার দাড়িটুকু একদম পা পর্যন্ত নেমে আসছিল, অর্থাৎ আসন ধরে বসার পরেও ওই লোকের দাড়িটা একদম পায়ে এসে লেগে যাচ্ছিল। তো এমস্ত অবস্থায় সে দুই হাত সামনের দিকে বাড়িয়ে চোখ বন্ধ করে বসে আছে। দেম্বা ওই রুমের ভেতর যখন প্রবেশ করে, দেম্বা তখন ওই লোকটাকে প্রণাম করে, অর্থাৎ ওই ফাদার তাকে শিখিয়ে দিয়েছিল কিভাবে কি করতে হবে, তান্ত্রিকের জন্য সে প্রণাম করে এইসব বিষয়ে ভালোভাবেই বুঝিয়ে দিয়েছিল ওই ফাদার, গির্জার ফাদার থেকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল। তো একটা পর্যায়ে যখন দেম্বা ওই তান্ত্রিকের সামনে বসে পড়ে, ওই তান্ত্রিক তখন তার চোখ খুলে বলে যে তোর যে সমস্যাটা, হ্যাঁ, এইভাবে তাদের ভাষায় অর্থাৎ হিন্দিতে তিনি বলছিলেন দেম্বাকে। দেম্বা তো মোটামুটি বুঝতে পারছিল, এবং সে এতটাই ভালো বুঝতো না। তো হিন্দিতে নাকি প্রথমে শুরু করেছিল কথা বলা ওই তান্ত্রিক। তো পরবর্তীতে দেম্বা বলে যে আমি তো এত বেশি ভালো হিন্দি বুঝি না, ক্রেওল জনগোষ্ঠীদের যে ভাষা ওই ভাষাতেই যেন কথা বলে। দেম্বা সেটা বলে দেয়। তো দেম্বার এই কথা শুনে তান্ত্রিক তিনি ওই তাদের ভাষাতেই কথা বলা শুরু করে, ক্রেওল জনগোষ্ঠীদের ভাষায়। তো এই সব কথা বলার পর ওই তান্ত্রিক যেটা জানায় যে তোর যে সমস্যাটা সেটা খুবই গুরুতর, এবং একটা দানব এবং একটা ডাইনি তোর পেছনে লেগেছে। বিশেষ করে ওই দানব এবং ডাইনিগুলা সে উপত্যকা এলাকাগুলোতে সে ঘুরে বেড়ায়। ওই ডাইনি এবং দানব সেগুলো মানুষের ক্ষতি করার চেষ্টা করে, এবং তারা বেশ উচ্চ মর্যাদা সম্পন্ন জিন জাতি, খুবই খারাপ ধরনের জিন জাতি। তারা একটা মানুষকে টার্গেট করলে ওই মানুষকে শেষ করার আগ পর্যন্ত তারা থামে না, এবং তারা চেষ্টা করে ওই মানুষটাকে মেরে ওই মানুষটাকে তারা তাদের জিন সর্দার আছে ওই জিন সর্দারের কাছে উৎসর্গ করে দিতে চায় তারা।
তখন ওই তান্ত্রিক যেটা বলে, তোকে প্রথমে লুগারু নামক একটা দানব জিন, একটা দানব তোকে আক্রমণ করেছে, পরবর্তীতে তুই ফাদারের কাছ থেকে একটা সমাধান নিয়ে কোনো রকমে বেঁচে ফিরেছিস। তো দেমবাই তার মুখ থেকে এইসব কথাগুলো শুনে অবাক হচ্ছিল যে তান্ত্রিক কীভাবে এইসব কথাগুলো জানছে। দেমবার কিন্তু ধারণা ছিল না যে তান্ত্রিক আসলে কি কাজ করে বা তান্ত্রিক এসব কীভাবে জানে, এসব সম্পর্কে দেমবার কোনো ধারণা ছিল না। তাই সে আসলে অবাক হচ্ছিল ওই তান্ত্রিকের কথা শুনে যে তান্ত্রিক কীভাবে জানে তার এই কথাগুলো। তারপর ওই তান্ত্রিক দেমবাকে বলে যে পরবর্তীতে সুকুয়ান নামের একটা ডাইনি তোর পিছনে লেগেছে এবং ওই ডাইনি তোর শরীর ছিন্ন ভিন্ন করার আগ পর্যন্ত সে তোর পিছু ছাড়বে না এবং সে তোকে মাঝে মাঝে অ্যাটাক করার চেষ্টা করে। তো এই কথা বলার পর দেমবাও বলে যে হ্যাঁ, সে তার কথাগুলো বলে যে আমার ওইরকম রাতে ওই মহিলাটা তাকে অ্যাটাক করেছিল বা ওই একটা বৃদ্ধ মহিলা বারবার তাদের বাড়িতে আসে, এই কথাটাও সে বলছিল। তো ওই তান্ত্রিক তখন দেমবাকে বলে যে বৃদ্ধ মহিলা প্রতিদিন তোদের বাড়িতে যায়, তোর বাড়ি থেকে খাবার খেয়ে আসে, সেটা কোনো মানুষ না, সেটা ওই ডাইনি, সেটা ওই সুকুয়ান ডাইনি, যে ডাইনি তোর পিছনে লেগেছিল, যে ডাইনি তোকে ক্ষতি করতে যায় এবং তোর পরিবারের ক্ষতি করছে। তো এই মুহূর্তে তো আর দেমবা কী করবে, দেমবা বুঝে ফেলেছে যে এটা কোনো মানুষ না, কারণ ওই তান্ত্রিক বলেছে, তান্ত্রিকের কাছ থেকে সে শুনে এখন সে সতর্ক হয়ে গিয়েছে। সে বলে যে আমার বাবা মাকে আমি কিভাবে জানাবো। তান্ত্রিক তখন বলে যে তোর বাবা মাকে এখন জানানোর প্রয়োজন নেই, তোর বাবা মাকে আমি এখান থেকে সেভ করব। এবং ওই তান্ত্রিক বলে দেন যে তোকে আমি কিছু রিচুয়াল পদ্ধতি জানিয়ে দেব, এই পদ্ধতিগুলো তোকে নিজে করতে হবে। তো ওই তান্ত্রিক তখন দেমবাকে বেশ কিছু রিচুয়ালের পদ্ধতি জানিয়ে দেয় এবং বলে দে এই রিচুয়ালগুলো তাকে একাই করতে হবে এবং কারো সাহায্য নেওয়া যাবে না। দেমবা ওই তান্ত্রিকের কাছ থেকে সমস্ত রিচুয়াল জেনে নেয় এবং ওই তান্ত্রিক তাকে একটা মালা দেয়, তার গলায় একটা মালা পরিয়ে দেয়। তো ওই মালাটা ছিল এরকম টাইপের যে অনেকগুলো ছোট ছোট পাখির মাথার খুলি দিয়ে ওই মালাটা তৈরি করা ছিল। বেশ অনেক ধরনের পাখি হবে, একটু কিছু কিছু মাথার খুলি ছিল বড়, কিছু কিছু মাথার খুলি ছিল ছোট। তো এরকম বিভিন্ন প্রজাতির পাখির মাথার খুলি দিয়ে ওই মালাটা তৈরি করা ছিল। ওই মালাটা তখন ওই তান্ত্রিক দেমবার গায়ে ঝুলিয়ে দেয়, গলায় ঝুলিয়ে দেয়। সব কিছু বুঝে নিয়ে দেমবা হাঁটা শুরু করে, বের হয়ে যায়, ওই ডেরা থেকে বের হয়ে সে তো পথ চেনে না, অন্ধকার জঙ্গলে সে বারবার বলছিল আমি অন্ধকার জঙ্গল বের হয়ে আমি বেরোতে পারবো না, আমাকে সাহায্য করার জন্য কাউকে আপনি পাঠান যেন আমাকে বের করে দিয়ে আসে জঙ্গল থেকে। ওই তান্ত্রিক তখন বলে যে তুই নিজে নিজে বের হতে পারবি ওই মালার সাহায্যে, তোর গলায় যে মালা ঝুলিয়ে দিয়েছে ওই মালাই তোকে সাহায্য করবে এই জঙ্গল থেকে বের হতে। তো তুই বেরিয়ে যা, তুই হাঁটা শুরু কর, দেখবি তোর মালায় তোকে সাহায্য করবে। তো ওই ডেরা থেকে যখন দেমবা বের হয়ে যায় তখন সে হাঁটতে থাকে সোজা, পুরো জঙ্গলের গভীরের ভেতরে সে প্রবেশ করে, অন্ধকার, এবং সে দেখতে পাচ্ছিল উঁচু উঁচু গাছের একদম পাতার ফাঁক দিয়ে অল্প অল্প সূর্যের আলো প্রবেশ করছিল। চারপাশে সেই আগের মতোই ঝিঝি পোকার ডাক এবং কিছু কিছু জোনাকি পোকা চারপাশে উড়াউড়ি করছে। তো দেমবা যখন ওই দ্বীপে প্রবেশ করে যখন 4 জন লোকের পিছু পিছু এই জঙ্গল পার হয়ে আসছিল, তখন একদম মাটিটা হেঁটে আসার সময় নিচের মাটিটা একদম শক্ত ছিল, কিন্তু এখন যে সে হাঁটছে এই মাটিটা একদম নরম, একদম কাদামাটি টাইপের, তার পা বারবার কাদামাটিতে আটকে যাচ্ছিল। তো এমতো অবস্থায় তার গলায় থাকা যে মালাটা ছিল, ওই মালার যে কঙ্কালগুলো ছিল, পাখির কঙ্কাল, সেগুলো বারবার নড়ছিল এবং একটা কঙ্কালের সাথে আরেকটা মাথা বারবার বাড়ি খাচ্ছিল, যে কোনো একটা আওয়াজ হচ্ছিল। তো দেমবা হঠাৎ করে তার মাইন্ডে সে বুঝতে পারে যে এদিক দিয়ে তার যেতে হবে এবং তার মনে হচ্ছিল যে এই জায়গাটা তার খুবই পরিচিত, অর্থাৎ ওই তার গলায় যে পাখির খুলির মালাটা ঝোলানো ছিল, ওই মালাটা যখন একটু পরপর আওয়াজ করতো তখন তার মাইন্ডে একটা ঝলক দিত এবং সে বুঝতে পারতো যে এই জায়গাটা তার খুব পরিচিত এবং এদিক দিয়ে গেলে সে খুব সহজেই জঙ্গল পার হয়ে যেতে পারবে।
দেম্বার যেটা মনে হলো সে মাত্র 10 মিনিট হেঁটেছে। 10 মিনিটের মধ্যেই সে ওই জঙ্গল পেরিয়ে একদম সমুদ্রের পাড়ের বিচে এসে দাঁড়িয়েছে। সমুদ্রের পাড়ের বিচে একটা নৌকাও নেই। প্রায় বিকাল হয়ে এসেছে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তেমতো অবস্থায় কোনো নৌকা নেই। তো হঠাৎ করে দেখতে পায় দূর থেকে একটা ট্রলার আসছে বেশ কয়েকজন লোক নিয়ে। তো ট্রলারটা আসার পর ওই লোকগুলো এই গেব্রিয়েল দ্বীপপুঞ্জে নেমে পড়ে। ওই ট্রলারে করেই দেম্বা যাত্রা শুরু করে তার দেশের দিকে। সন্ধ্যা হয়ে এসেছে, একদম চারপাশে একদম অন্ধকার। ওই ট্রলারের যে মাঝি ছিল সে মাঝি একটা হারিকেন জ্বালায়, হারিকেনের মতো কুপি টাইপের, ওটা সে জ্বালিয়ে সে একদম নৌকার তার যে ট্রলারটা ছিল ট্রলারের সামনে রাখে। তো তারপরেও অনুমান করে ওই যে মাঝি সে তার ট্রলার চালাচ্ছিল। একটা পর্যায়ে দেম্বা খেয়াল করে যে তার যে ট্রলারে বসে আছে সে ট্রলারটা পানির উপর চলছে না। এটা দেম্বা একটু ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পারছিল যে তার ট্রলারটা পানির উপর চলছে না। অর্থাৎ গেব্রিয়েল দ্বীপপুঞ্জ থেকে মরিশাসের যে কর্নারটা, ওই কর্নারে আসতে তো 2 ঘন্টা 2 মতো সময় লাগে এবং 20 কিলোমিটার এরিয়া। তো সমুদ্রের পানি যেহেতু একটু ঢেউ থাকে, তো যে কারণে ট্রলারটা একটু পরে পরে লাফায় বা ভাইব্রেট করে। কিন্তু তার মনে হচ্ছিল যে ট্রলারটা ভাইব্রেট করা বন্ধ করে দিয়েছে, একদম সমানভাবে একদম সমতল ভূমি দিয়ে সেটা চলছে, কোনো প্রকার নড়াচড়া নেই, ভাইব্রেট নেই, উঁচু নিচু নেই, একদম সমান। এবং ফিল হচ্ছিল যে তাদের ট্রলারটা আকাশে ভাসছে। তো ট্রলারটা আকাশে ভাসছে। তো হঠাৎ করে দেম্বা যখন তার নিজস্ব জ্ঞানে ফিরে আসে, সে নিচের দিকে তাকায়, অর্থাৎ সে ট্রলারের পাশে এসে নিচের দিকে তাকায় এবং দেখে নিচে সমুদ্র দেখা যাচ্ছে এবং ওই নৌকাটা সমুদ্র পৃষ্ঠ থেকে বেশ কয়েক মিটার উপরে ভেসে ভেসে সামনের দিকে আগাচ্ছে। দেম্বা তখন সাথে সাথে ওই নৌকার যে মাঝি ছিল, ট্রলার যে মাঝি ছিল তার দিকে তাকায়, দেখে মাঝি অজ্ঞান অবস্থায় সেই ট্রলারের একদম শেষ প্রান্তে শুয়ে আছে, কোনো নড়াচড়া নেই, একদম শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিন্তু হাত পা কোনো নড়াচড়া নেই। দেম্বা তার কাছে যায়, দেম্বা ওই মাঝির কাছে যায়, তার হাত পা নাড়াচাড়া করে তার বুকে ধরে জাতা দেয়, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। তো একটা পর্যায়ে তার গলায় থাকা যে মালাটা, সেই খুলিগুলো আবারও একটার সাথে একটা বাড়ি খায় এবং আওয়াজ করে। এই কিছু মুহূর্তের মধ্যেই দেম্বা যেটা ফিল করে যে তাদের ট্রলারটা ধীরে ধীরে নিচের দিকে নামতেছে এবং একটা পর্যায়ে সেই ট্রলারটা পুনরায় পানি স্পর্শ করে এবং সেই সমুদ্রের মধ্যে পড়ে। এরপর সাথে সাথে দেম্বা হাতে করে সমুদ্রের পাশ থেকে সে পানি হাতে নিয়ে সে ছিটিয়ে দিতে থাকে ওই মাঝির মুখের উপর। এবং ওই মাঝির মুখের উপর যখন ছিটিয়ে দেয়, কিছুক্ষণের মধ্যে মাঝির জ্ঞান ফিরে এবং দেম্বা বলে যে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? তো ওই মাঝি কিছু বলে না এবং বলে যে আপনি সামনে বসেন, আমি ট্রলার চালাই এবং কিছুক্ষণের মধ্যে আমরা দ্বীপে মরিশাসে পৌঁছে যাব। তো ওই গেব্রিয়েল দ্বীপ থেকে প্রায় ঘন্টা 2 মধ্যেই ওই ঘটনার পরে তারা তাড়াতাড়ি পৌঁছে যাবে মরিশাসের একদম তীরবর্তী এলাকায়। তো সেখানে নামার পরে দেম্বা টাকা দিতে চায় ওই মাঝিকে, কিন্তু ওই মাঝি টাকা নিতে চায় না, বলে যে না, আমি আপনার কাছ থেকে টাকা নেব না, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এখানে ওই গেব্রিয়েল দ্বীপ থেকে মরিশাসের যে তীরবর্তী এলাকা, এখানে নাকি রাতের বেলা চলাচল করা খুবই রিস্ক, কারণ এখানে তাদের ক্রেওল জনগোষ্ঠীর লোকবিশ্বাসে তারা একটা বিশ্বাস করে যে সেখানে নাকি পানির দানব নাকি ঘুরে বেড়ায়। তারা নাকি মানুষকে ক্ষতি করার চেষ্টা করে, মানুষকে বিভিন্নভাবে ভয় দেখায়। তো এইরকম পরিস্থিতি নাকি তারা বেশ কয়েকবারও পড়েছে এবং ওই মাঝে যেটা বলে এবং সে যেটা ধারণা করে যে সে নাকি এই পরিস্থিতিতে এই মুহূর্তে পড়েছিল, যে কারণে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। তো দেম্বা আর কিন্তু মাঝিকে বলে না যে তাদের নৌকাটা যে আকাশের উপরে উঠে গিয়েছিল, বেশ কয়েক মিটার উপরে উঠে গিয়েছিল পানি থেকে। এই কথাটা সে আর বলে না ওই মাঝিকে। সে সাথে সাথে সে চলে আসে তার বাড়িতে এবং রাত তখন প্রায় 10:30টার কাছাকাছি। সে রাতের খাবার দাবার খেয়ে তার বাবাকে বলে যে সে এক তান্ত্রিকের কাছ থেকে বেশ কিছু রিচুয়াল শিখে এসেছে এবং সে যে গলার মালাটা ছিল
পাখির খুলির যে গলার মালাটা, সেই মালাটা তার বাবার কাছে দেয় এবং বলে যে ওই বৃদ্ধ মহিলা আবার আসবে। ওই বৃদ্ধ ডাইনিটা সেটা কোনো মানুষ না, সেটা ডাইনি। সেই ডাইনিটার নাম সুকুয়ান। সে এমন এক প্রজাতির ডাইনি, সে অগ্নিগুলার রূপে আকাশে উড়ে বেড়ায়। তার চোখগুলো জ্বলন্ত এবং সে তার চামড়া খুলে দিতে পছন্দ করে, যেটা 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 দেম্বা সরাসরি দেখেছিল ওই ফ্যাক্টরিতে। এবং তার টার্গেট থাকে ছোট ছোট শিশু। সেই ছোট ছোট শিশুদের শরীর থেকে রক্ত শুষে নেয়, মানুষকে বিভ্রান্ত করে বিভিন্নভাবে এবং মানুষকে ভয় দেখায়, এবং যারা তাদের ক্ষতি করে, যারা তাদের সীমানায় পাড়া দেয়, তাদেরকে তারা শেষ করার প্রতিশ্রুতি নেয়। তো এই কথা বলার পর তার বাবাকে ওই তান্ত্রিকের কাছ থেকে শেখা বিভিন্ন ধরনের কথাবার্তা তার বাবাকে বুঝিয়ে দেয়। এরপর ওই মালাটা তার বাবার কাছে দিয়ে বলে যে ওই বৃদ্ধ মহিলা কিন্তু 11টা-12টার দিকে আসতো প্রতিদিন রাতে। তো দেম্বা তার বাবাকে বলে দেয় ওই বৃদ্ধ মহিলা যখনই আসবে তখন কৌশল করে ওই পাখির কুলি মালাটা যেন সাথে সাথে ওই বৃদ্ধ মহিলাটা অর্থাৎ ওই ডাইনি সুকুয়ানের গলায় যেন ঝুলিয়ে দেয়। সময় এসে পড়েছে 11টার কাছাকাছি। হঠাৎ করে তাদের দরজায় কেউ একজন নক করে। দেম্বার বাবা বুঝে যায় প্রতিদিন এমন সময় সেই বুড়িটা আসে। তো দরজা খোলার পর দেখি সেই বুড়িটা সেখানে দাঁড়িয়ে আছে। দেম্বার বাবা বলে যে আপনি ঘরের ভিতরে প্রবেশ করবেন না, আপনি বাইরে দাঁড়িয়ে থাকুন, আপনার একটু কাজ আছে, বা আপনাকে ভালো খাবার দিব, আপনি বাইরে দাঁড়িয়ে থাকেন। তো এই কথা বলার পর দেম্বার বাবা ঘরের ভিতরে প্রবেশ করে সেই মালাটা হাতের পিছনের দিকে হাত পিছনের দিকে করে লুকিয়ে সে ওই বৃদ্ধ মহিলাটার সামনে যায় এবং একটা পর্যায়ে ওই বৃদ্ধ মহিলাটার সাথে কথা বলতে বলতে দেম্বার বাবা সেই পাখির খুলির যে মালাটা সেটা সাথে সাথে ওই বৃদ্ধ মহিলার গলায় ঝুলিয়ে দেয়। এবং দেম্বার বাবা যেটা সরাসরি দেখতে পায়, ওই বৃদ্ধ মহিলার গলায় ওই পাখির খুলির মাথাটা ঝুলানোর পরপরই ওই বৃদ্ধ মহিলাটার শরীরে এত ভীষণভাবে কাঁপা শুরু করে, একজন খিঁচুনি রোগী যেরকম কাঁপে, তার শরীর কাঁপুনি দিয়ে উঠে এরকম কাঁপতে থাকে ওই বৃদ্ধ মহিলাটার শরীর। এবং তার শরীরের যে গঠন সেটা ধীরে ধীরে বড় হতে থাকে। তো একটা পর্যায়ে ওই বৃদ্ধ মহিলাটা কাতরাতে থাকে, মনে হচ্ছিল তার শরীর জ্বালাপোড়া করছে, ভীষণ ব্যথা করছে। এটা দেম্বা সরাসরি দেখতে পায় এবং কিছুক্ষণের মধ্যেই দেম্বা যেটা দেখে ওই বৃদ্ধ মহিলা তার আসল রূপে ফিরে আসে। একটা আগুনের অগ্নিগুলার রূপ সে নেয়, ছোট ছোট একটা অগ্নিগুলার মতো নিয়ে সে আকাশের দিকে উড়ে বেশ অনেকটা সে উপরের দিকে উঠে যায় এবং উঠতে উঠতে একটা পর্যায়ে দেম্বা দেখে যে আগুনের গোলাটা আস্তে আস্তে ছোট হতে হতে সেটা আকাশে মিলিয়ে যায়। তো দেম্বা এই জিনিসটা দেখার পর সে ভয় পায় এবং তার মনে হচ্ছিল যে তার পুরো শরীর অনেক জ্বর এসে পড়েছে এবং তার পুরো শরীর গরম হয়ে যায়। দেম্বার বাবা দেখতে পায় যে দেম্বার শরীর এরকম করছে, তখন দেম্বাকে সাথে সাথে তিনি ঘরের ভিতরে নিয়ে যান। ওই রাতটা দেম্বার পরিবারের কেউই ঘুমাতে পারেনি, কারণ এরকম একটা ঘটনার পরদিন সকালবেলা দেম্বার বাবা সরাসরি ওই গির্জায় চলে যান, অর্থাৎ তাদের বাড়ির পাশে যে গির্জাটা ছিল সেই গির্জার ফাদারের কাছে যান। গির্জার ফাদারকে এই বিষয়গুলো জানান এবং গির্জার ফাদার জানতেন তিনি যে দেম্বা গেব্রিয়েল দ্বীপে গিয়েছিল ওই তান্ত্রিকের সাথে দেখা করতে। তো সব কথা শুনে দেম্বার বাবা ওই ফাদারকে বলেন যে দেখেন আমার ছেলে তো এইভাবে গিয়েছিল। তো দেম্বার বাবা এগুলো বলার পরে ওই ফাদার বলেন যে আমি জানি যে আপনার ছেলে ওই গেব্রিয়েল দ্বীপে গিয়েছিল ওই তান্ত্রিকের সাথে দেখা করতে, এবং তিনি ওই তান্ত্রিক সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা দিতে থাকেন দেম্বার বাবাকে যে ওই তান্ত্রিক বিশাল শক্তিশালী এবং তার বিশাল ক্ষমতা, খারাপ জিন এবং বড় বড় জিন জাতিকেও সে কাবু করতে পারে। সেই জিন জাতির সদস্যদেরকে তার হাতের মুঠোয় নিয়ে সে কাজ করায়, এরকম কথা বিভিন্নভাবে বলে। তো এই কথা বলার পর তিনি বলেন যে অর্থাৎ ওই ফাদার তিনি বলছিলেন যে সুকুয়ান নামের যে ডাইনি, সেই ডাইনির ব্যাপারে তিনি আগে থেকেই জানতেন এবং সেই ডাইনিটা খুবই মারাত্মক এবং সে যার পিছনে লাগতো তাকে সে নিঃশেষ করে ছাড়তো। এবং যেটা ওই ফাদার ধারণা করতে পারছিলেন যে লুগারু তাকে আক্রমণ করেছিল, যে লুগারুর শিকার হতে
শিকার হয়ে পড়েছিল যে দেম্বা, সেই লুগারু গোত্রেরই একটা যে মহিলা জিন, সে ছিল ডাইনি সুকুয়ান। এবং ওই সুকুয়ান বর্তমানে তাদের এলাকা থেকে চলে গিয়েছে। ফাদার যেটা বলে যে ওই পাখির মাথার যে খুলির যে মালাটা ছিল, ওই মালাটার সাহায্যে, এবং ওই মালাটার তন্ত্রখচিত মালা ছিল, বিভিন্ন ধরনের মন্ত্র দিয়ে এই মালাটা বাঁধা ছিল, যে কারণে এই মালাটা ওই ডাইনিটার গলাতে পরানোর কারণে ওই ডাইনিটার যন্ত্রণায় ভুগতে ভুগতে সেখান থেকে চলে যায়। তো ফাদার তখন বলেন যে বিভিন্ন রিচুয়াল করাতে হবে, অর্থাৎ তাদের ধর্মীয় নিয়ম অনুসারে তাকে পাক পবিত্র করে প্রতিদিন ওই ফাদারের কাছে নিয়ে তাকে বিভিন্ন প্রার্থনা করাতে হবে। তো দেম্বার বাবা বেশ কয়েকদিন, সপ্তাহখানেকের মতো দেম্বাকে এনে এরকমভাবে রিচুয়াল করাতেন ওই ফাদারের কাছ থেকে। তো বেশ অনেক দিন কেটে যায়, দেম্বারের পারিবারিক অবস্থা অনেকটা ভালো হয়ে যায়। তো এই সমস্যার পর দেম্বার যে পারিবারিক এই সমস্যাটা ছিল বা এইসব ঘটনা তার সাথে ঘটেছে, এই ঘটনার পর তারা তাদের বাড়ি এখান থেকে পরিবর্তন করে ফেলে। গির্জার সে ফাদার তাদেরকে সিদ্ধান্ত যে আপনারা এখান থেকে বাসা পরিবর্তন করে ফেলেন, পরিবর্তন করে আপনার অন্য অঞ্চলে বা আপনাদের যদি কোনো বাপ-দাদার বাড়ি থাকে, আত্মীয় স্বজনের বাড়ি থাকে, আপনারা সেখানে চলে যান, কারণ এই এলাকাটা ভালো না, বা আপনারা যেখানে থেকেছেন সেখানে সেই জিনের নজরটা এখনও রয়েছে, হয়তো আপনাদের ক্ষতি হতে পারে। তো এই কথা বলার পর তো দেম্বার বাবা এবং দেম্বার পরিবার সেটা সিদ্ধান্ত নেয় যে তারা এই এলাকা ছেড়ে চলে যাবে, এবং পরবর্তীতে তারা সেই এলাকা ছেড়ে চলে যায়। এবং এরপরে তো তাদের সাথে আর কোনো সমস্যা ঘটেনি, এবং দেম্বাও স্বাভাবিকভাবে তাদের কাজ করছিল। এভাবে বেশ কয়েক মাস কাজ করার পর তো দেম্বা পরবর্তীতে হাসান আলী ভাইয়ের শেষ সুপার শপে কাজ পায়, এবং শেষ সুপার শপে সে কাজ করা শুরু করে। হাসান আলী ভাই একজন রসিক মানুষ ছিলেন, এবং তিনি প্রায় সময় তার স্টাফদের সাথে তিনি হাস্যরসিকতা করতেন, কথা বলতেন, এবং তাদের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি তাদের সাথে আলোচনা করতেন। তো এমতো অবস্থায় যখন তিনি দেম্বার সাথে তার পারিবারিক অবস্থা এবং তার বিগত জীবন নিয়ে যখন তিনি জিজ্ঞাসা করেন, তখন তিনি জানতে পারেন এই দেম্বার এইসব ঘটনা সম্পর্কে। 2019 সালে হাসান আলী ভাই তখন ওনার ব্যবসার কাজে তিনি তখন আমেরিকাতে চলে আসেন, একটা ব্যবসার কাজে। এবং আমেরিকাতে আসার পরে তিনি সেখানে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন, এবং সেই রেস্টুরেন্টে আমার এক বন্ধু কাজ করত, এবং সেই বন্ধুর কাছ থেকে ওর লিঙ্কে এই ঘটনাটা সংগ্রহ করা হয়েছে। তো আমার সেই বন্ধুর নাম মাহমুদ হাসান। তো মাহমুদ হাসান ভাই অর্থাৎ আমার সেই বন্ধুকে অনেক ধন্যবাদ এই ঘটনাটা সংগ্রহ করে দেওয়ার জন্য। অর্থাৎ আমার বন্ধু সেই হাসান আলী ভাইয়ের কাছ থেকে ঘটনাটা সংগ্রহ করেছেন, এবং ঘটনাটা ছিল হাসান আলীর ভাইয়ের শপিং মলে, অর্থাৎ সেই সুপার শপে কাজ করত একজন কর্মী দেম্বা। সে ছিল ক্রেওল জনগোষ্ঠীর একজন লোক, এবং তার সাথে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাটাই সে হাসান আলী ভাইয়ের সাথে শেয়ার করেছে, এবং হাসান আলী ভাই পরবর্তীতে আমার সেই বন্ধুর সাথে শেয়ার করেছে, এবং সেই বন্ধুর কাছ থেকে আমি ঘটনাটি সংগ্রহ করেছি। তো প্রিয় লিসেনার্স, আশা করছি আপনাদের কাছে ঘটনাটি ভালো লেগেছে। তো এই ছিল এই ঘটনাটি, দ্য ডিমন অফ মরিশাস, এবং এই পর্বের মাধ্যমেই সেই ঘটনাটি শেষ হয়েছে। আসসালামু আলাইকুম লিসেনার্স, সামির আনসারি আবারও বরাবরের মতো হাজির হয়ে গেলাম মায়াভৌতিকতার আজকের এপিসোডে। আশা করি সবাই আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে মেল থেকে কিছু ঘটনা আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদেরকে। তো শুরুতেই যার ঘটনা শেয়ার করব ওনার নাম জিম। তিনি চট্টগ্রামের মিরসরাই থেকে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন অনেক আগে। তো ওনার ঘটনাটা হয়তো চোখে পড়লো, এই জন্য আপনাদের মাঝে শেয়ার করা। তো তিনি যেটা বলেন যে তার এক চাচির সাথে ঘটনাটা ঘটে, যেটা এখনও চলমান, এবং তিনি বলেন যে তার সেই চাচি তার সমবয়সী দেখে তিনি হয়তো ঘটনাক্রমে তার এখানে নাম ধরে নিয়েছেন, নাম ধরে ডেকেছেন। তো এটা যাতে শ্রোতা বন্ধুরা অন্যভাবে না নেয়, বিষয়টা তিনি শুরুতেই বলে দিয়েছেন। ঘটনাটি শুরু হয়েছে আজ থেকে প্রায় 2 বছর আগে। যেটা বলেছি, আমার এক চাচি ছিলেন,
আমি তার ছদ্মনাম ধরে নিচ্ছি নাহার। তো তিনি খবর পায় তার নানু মারা গেছেন এবং তাদের অতি শীঘ্রই নানা বাড়ি যাওয়া লাগবে এবং তারা রওনা দেন সেখানের উদ্দেশ্যে। যথারীতি নাহারের নানুর জানাজা এবং দাফনের কাজ শেষ হয় এবং রাতের 8টা-9টা বেজে যায়। তাই তারা কেউ আর বাড়ি ফিরেননি। মূল ঘটনার সূত্রপাত হয় নানুর দাফনের 2-3 দিন পর। একদিন রাতে সবাই যখন ঘুমানোর জন্য যে যার রুমে চলে যান, তখন নাহারকে একটা রুমে থাকতে দেওয়া হয়। তখন রাতে ঠান্ডা লাগলে তাকে কাঁথা দেওয়া হয়, যেটি তার মৃত নানুমণি গায়ে দিত। এমনকি মাওয়া যাওয়ার দিনও তার গায়ে কাঁথাটি ছিল। তো নাহারের আম্মু তাকে জিজ্ঞাসা করেন যে ভয় পাবে কিনা এই কাঁথাটি গায়ে দিলে। নাহার বলে ভয় পাবে না, সমস্যা নেই। তো সেই নাহার যথারীতি ঘুমিয়ে পড়েন তার আম্মু সহ। মাঝরাতে 2টা-3টার মধ্যে সে স্বপ্নের মধ্যে দেখে কালো ছায়ার মতো কিছু একটা তার দিকে এক নজর এগিয়ে আসছে তার পা থেকে একটু দূরে। সে শুধু দেখে কালো ছায়া, আর কিছু বোঝা যায় না। অল্প কিছুক্ষণ পর সেই ছায়াটি তাকে তার কাছে ডাকেন এবং তার সাথে যাওয়ার জন্য বলেন। তো সে ভয় ঘুম থেকে লাফ দিয়ে উঠে যায় এবং প্রচুর ঘেমে যায়। তাকে যখন তার মা তাকে ডাকছিল, ঘুমের মধ্যে যখন মেয়ে এরকম করলো, তখন তার মা কিছুটা আঁচ পেয়েছিল, তাকে ডাকছিল। সে বলে কিছু হয়নি। তো সে আবার ঘুমিয়ে যায় এবং ভোর রাতের আগে স্বপ্ন দেখে আবার সেই ছায়াটি তাকে ডাকছেন এবং পিছন থেকে তার মা তাকে এবার ডাকাডাকি করছে, স্বপ্নের মধ্যে তিনি দেখছে। তো সেটা তার কাছে মনে ছিল স্বপ্ন না, এটা বাস্তবের মধ্যে তিনি দেখতে পাচ্ছেন। সে যেন বাস্তবে শুনতে পাচ্ছেন তার তার মায়ের কণ্ঠে এরকম মনে হচ্ছিল তার কাছে যে তার মার কণ্ঠে ওই ছায়াটা এরকম ডাকছে তাকে। তো তিনি যেটা দেখেন স্বপ্নে, যে যেহেতু তার মায়ের ডাক সেই ছায়া থেকে আসছে, তিনি এগোচ্ছেন সেই ছায়ার পথে। কিন্তু তিনি এটা আবার ভাবছেন যে মা যদি আমাকে সামনে সেই ছায়ার ওখান থেকে ডাকে, তাহলে পিছিয়ে আবার মা দাঁড়িয়ে আছে, এটা কিভাবে সম্ভব? হঠাৎ ওনার মা তাকে জোরে ধাক্কাধাক্কি করে তার ঘুম ভেঙে যায়। তখন তিনি নিজেকে দেখেন তিনি আলমারির আয়নার সামনে। এরপর থেকে প্রায় সময় তার সাথে এমন ঘটনা ঘটত। এরপর তার মা একজন হুজুরের সাথে যোগাযোগ করেন এবং হুজুর তার সকল কাজ দেখে শেষ করেন, জানেন যে তার মেয়ের উপর খারাপ জিনের নজর পড়েছে। জিনটি যদি তাকে একা পায় তাহলে তাকে এরকম মেরে ফেলবে। তো হুজুর যথারীতি তাবিজ দেন, পরা পানি দেন। এরপর থেকে কিছুটা কমে তার স্বপ্ন দেখা। তবুও তিনি ঘুমের মধ্যে বুঝেন তার চারপাশে কেউ একজন হাঁটাচলা করছে এবং রাতে তিনি ঘুমের মধ্যে ভয় চিল্লাতে থাকেন। এটা তার সাথে প্রায় হয়, এজন্য রাতে তার সাথে কেউ না কেউ থাকতো। তো গত কিছুদিন তার সাথে আবার আগের মতো সব ঘটনা শুরু হয়। একদিন তার স্বামী ঘুম ভাঙার পর লক্ষ্য করেন যে নাহার রাত 3টা কি 4টা হবে আয়নার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করছে। যখন স্বামী তার গায়ে হাত দেন, সে লুটিয়ে পড়ে যায়। পরে সকালে যখন তাকে জিজ্ঞাসা করা হয়, তখন তার কিছুই মনে থাকে না। 2-3 দিন আগে সেই ছায়া তাকে আবার ডাকে তার সাথে যাওয়ার জন্য, কিন্তু কোনোদিন সেই ছায়া তার কাছে আসেনি বা ক্ষতি করেনি। হুজুর জানান যে যদি সেই ছায়ার ডাকে সাড়া দিয়ে তিনি যান, তাহলে তাকে বাঁচানো সম্ভব হবে না। এর কোনো স্থায়ী সমাধান এখনো হয়নি। হুজুর আরও জানান যে তিনি কাঁথাটি নেওয়ার সময় মুখে দিয়েও এরকম ভয় পাবেন না বলেন, কিন্তু তার মনে একটা ভয় কাজ করছিল এবং কোনো একটা ভাবে সেই রাতেই কিছু একটা ইস্যু থাকার কারণে তাকে জিনে আসর করে এবং মারবার চেষ্টা করে। কিন্তু কেন তাকে মারবার চেষ্টা করে এটা আসলে ওভাবে তিনি শেয়ার করেননি। এবং যেটা বলেন, তার নানি মারা যাওয়ার পর থেকেই এই ইনসিডেন্টগুলো সেই বাড়িতে থাকে তার সাথে শুরু হয়। কেন ঘটেছে বা কী ঘটেছে, কী কারণে ঘটেছে, এটা তিনি আজও জানতে পারেন। অনেক হুজুর তিনি দেখিয়েছেন, কিন্তু আসলে ওভাবে তার
কোনো আশানো ফলাফল তিনি পায়নি। শ্রোতা বন্ধুরা, এটা ছিল জিম ভাইয়ের পাঠানো ঘটনা। তো তিনি বলেছেন যে ঘটনাটিতে আরও অনেক কিছু আছে, এখানে তিনি শেয়ার করেননি, কারণ ব্যক্তিগত তার পারিবারিক সমস্যার কারণে। কিন্তু স্বপ্নে তিনি আসলে কাকে তার সেই চাচি দেখতো সেটা আজও অধরা, তাদের জানা নেই। শ্রোতা বন্ধুরা, এখন যাব আরেকটি ঘটনায়। এই ঘটনাটি পাঠিয়েছেন মনির ভাই, তিনিও বেশ কয়েকদিন আগে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। ওনার মতো করে আমি আজকের ওনার এই ঘটনায় যাচ্ছি। সময়টা 1982 সাল। তখন আমার বাবা তার নানু বাসা বেড়াতে যান বগুড়ায়। তো আমাদের বাসা যেহেতু রংপুর জেলার কোন এক জায়গায়, তো সেখান থেকে তৎকালীন সময় ট্রেনের মাধ্যমে তিনি সেখানে যান। তো তিনি সেখানে 2-3 দিন থাকার পর যেদিন বাসায় ব্যাক করবে তার আগের দিন রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যান। বাসায় ব্যাক করার জন্য তার ট্রেনের সময় ছিল পরের দিন ভোর 6টায়। তো ঘটনাটি ঘটে রাত 12টায়। তিনি ঘুম থেকে অজান্তে উঠে যান। তিনি ভাবেন হয়তো বের হয়েছেন, এখন যেতে হবে স্টেশনে, মানে বের হবেন, এখন তার যেতে হবে স্টেশনে। তো বাবার নানু বাসা ছিল বগুড়ার পদ্মপাড়া গ্রামে। তো অনেকে হয়তো চিনবেন, সেখান থেকে জোরে হেঁটে স্টেশন যেতে প্রায় 40-45 মিনিট লাগে, প্রায় 3 কিলো কম বেশি হবে। তো তিনি অত রাতে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হন। বলে রাখা ভালো, তিনি তখনও সময় সম্পর্কে জানেন না যে এখন কটা বাজে। তিনি মনে রাতে ঘুম থেকে উঠে গিয়েছে, ভেবেছে হয়তো অল্প কিছুক্ষণ পর তো ট্রেন, যেটা তিনি হাঁটা শুরু করলেন। তখন হয়তো শীতকাল ছিল, এই জন্য অন্ধকার ছিল চারপাশে, তিনি সেটা ভেবে নিলেন। তারপর তিনি যখন হাঁটতে থাকেন, হঠাৎ তিনি লক্ষ্য করেন একটা বয়স্ক লোক খালি গায়ে কাঁধে কোদাল নিয়ে আবার পেছনে পেছনে হাঁটছেন। তো আমার বাবা একটু ভয় পেয়ে যান যে এত রাতে এই লোক কোদাল নিয়ে কোথায় যায়, ভাবলেন হয়তো চোর হবে। তো তিনি মনে মনে প্রস্তুতি নিলেন যে যদি সে কাছে আসে, সমস্যা করে, তাকে তারা মেরে বসবেন। তো এইভাবে 5 মিনিট হাঁটার পর লক্ষ্য করলে যে লোকটা বাবার পেছনে থাকা প্রায় তার গায়ের ছুঁই অবস্থায় এসে পড়েছে। এবার তিনি লোকটাকে জিজ্ঞেস করলেন, মানে কি জিজ্ঞেস করতে যাবেন, তখন লোকটা, আশ্চর্যজনক হলো সত্য, যে বাবার শরীর ভেদ করে সামনে চলে যেতে থাকেন। তো এটা দেখে বাবা প্রচণ্ড ভয় পেয়ে যায় যে এটা কি হলো। তো তিনি তখনও বুঝতে পারেনি তার সাথে এখন থেকে মায়া খেলা শুরু হতে যাচ্ছে। তো তিনি 7 পাশ না ভেবে দোয়া-দরুদ পড়তে পড়তে হাঁটতে শুরু করলেন আবার। এবার তিনি লক্ষ্য করলে যে সেই কোদাল হাতের লোকটা তার সামনে দাঁড়িয়ে আছে এবং খুব রেগে আবুর দিকে তাকিয়ে আছে। তো লোকটাকে আবু যে জিজ্ঞাসা করতে যাবেন আপনি কে, তখন লোকটা হাত থেকে একটা কাটা মাথা বের করে দেখান আব্বুকে। আবু তো প্রচণ্ড ভয় পান, কারণ সেই কাটা মাথাটি আমার বাবারই ছিল। তো সেই লোকটি কাটা মাথাটি দেখিয়ে আব্বুর সামনে এসে সেই কোদাল দিয়ে আব্বুকে আঘাত করেন। এসব কিছু সহ্য করতে না পারে আব্বু তখন সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যান। যখন জ্ঞান ফিরে নিজেকে দেখেন তিনি তার নানু বাসায়। পর জিজ্ঞাসা করলে আব্বু নানির বাসায়, সে নানিকে বলেন যে ফজর নামাজের পড়ার জন্য যখন অজু করতে বের হবেন, মানে সে নানি বলছে আর কি যে কীভাবে আব্বুকে পাওয়া যায়। তো তিনি বলেন যে ফজর নামাজ পড়ার জন্য যখন অজু করতে বের হবেন তখন দেখেন যে আব্বু বাসার উঠানে এরকম পড়ে আছেন। পরে আব্বু সব ঘটনা বাড়ির সবাইকে খুলে বলেন। পরে হুজুর এসে ঝাড়ফুঁক পানি পড়া দিয়ে চলে যান। পরবর্তীতে আর কোনো সমস্যা দেখা যায়নি আব্বুর মাঝে। তো এই ছিল আমার বাবার জীবনের ছোট একটি ঘটনা। আর বলে রাখা ভালো, আমার দাদু, যার বয়স বর্তমানে 100 ছুঁই, তার জীবনে অসংখ্য ঘটনা আছে। অবশ্যই সময় পেলে আপনাদেরকে ঘটনা পাঠিয়ে দিব। অসংখ্য ধন্যবাদ মনির ভাইকে ঘটনাটির জন্য। আপনি আপনার বাবার একটি পুরানো ঘটনা শেয়ার করেছেন। যাই হোক বন্ধুরা, এখন যাব আরেকটি ঘটনায়। যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার নাম ফয়েজ আহমেদ। তিনি দিরাই থানা থেকে বলছেন। আসলে তিনি দিরাই থানা বলেছেন, এটা কোন জেলায় তিনি এটা উল্লেখ করেননি। তো যাই হোক, আমরা যাচ্ছি সরাসরি না ঘটনা ঠিক ওনার মতো করে। ঘটনাটি আমার দাদার সাথে ঘটে। তখন আমার জন্ম হয়নি। ঘটনাটি শুনিয়েছেন আমার বড় ফুফু। আমাদের বাড়ির পাশে একটি পুকুর রয়েছে। ঘটনাটি ওই পুকুরটিকে ঘিরে। ওই পুকুরে দেও ছিল। ওই পুকুরের পানি দুপুর হলে ফুটতে থাকে। আমার দাদা পুকুরে নেমে গোসল করতেন, আবার মাঝে মাঝে করতেনও না।
তো তিনি বেশিরভাগ সময় যেটা হতো যে যখনই দেখতো যে পানি এরকম পুকুরে ফুটতে থাকে, তিনি মগ নিয়ে গোসল করতে যেতেন। আমার দাদা যে কোনো পুকুরের পানিতে নামলে ওনার ঠান্ডায় শরীর অবশ হয়ে যেত। এই জন্য তিনি ঠিকভাবে মাঝে মাঝে এটা হতো, এই জন্য তিনি সবসময় এরকম পুকুরে এরকম নামতে চেতেন না। তো ওই পুকুরটিতে দেও আমার এক মামাকে মেরে ফেলে। তা আমার দাদা একদিন রাতে ঘুমানোর সময় স্বপ্নের মধ্যে ওর মধ্যে তাকে স্বপ্নে দেখাচ্ছে যে আমাদের ধান চাষের জমির মধ্যে একটি হাঁড়ি আছে, ওই হাঁড়ি যদি আগামীকাল এরকম দাদাকে বলে যদি আনতে পারো তাহলে তোমাকে অনেক ধনী করে দিব, এবং আরও বলেছে যে তোমার 3 নাম্বার ছেলেকে দিয়ে তুমি এরকম কাজটা করাবা, তোমাকে ধনী করে দিব। তা আমার দাদা লোভী ছিলেন না, তাই তিনি এটার কোনোটাই করেননি। তো একদিন আমার দাদা ধান কিনতে যাচ্ছিল আমার বরফপুর গ্রামে। কোনো এক বরফপুর শ্বশুরবাড়ি আর কি, শ্বশুরবাড়ি গ্রামে হবে। তো কোনো এক সমস্যার কারণে আমি ওই গ্রামের নামটি উল্লেখ করতে পারছি না। তা আমার দাদা ধান কিনতেন বাড়িতে গিয়ে, গ্রামে গিয়ে। তখন আমার দাদা আমার ফুফুর শ্বশুরবাড়িতে যাওয়ার পর সন্ধ্যা হয়ে যায়। তখন মাসটি ছিল বৈশাখ মাস। তো ওইখানে যাওয়ার পর আমার ফুফুর বাড়িতে তিনি রাতের ভাত খেয়ে আমার দাদা এবং দাদার সাথে আরও মানুষ ছিলেন, ওনারা সব মিলে নৌকায় ঘুমানোর জন্য যান। যেখানে নৌকাটি রাখেন ওই জায়গাটায় পুকুর ছিল। তো ওই পুকুরটি ভালো ছিল না, ওই পুকুরটিতে শোনা যায় যে ওখানেও দেও ছিল। তো তখন রাতে সবাই ঘুমিয়ে গিয়েছিল নৌকায়। তো নৌকার মধ্যে তখন ওরকম ঘর ছিল না। তো ঘুমিয়ে যাওয়ার পর আমার দাদার হাত হঠাৎ করে পানিতে পড়ে যায়। পানিতে পড়ার সঙ্গে সঙ্গে তার শরীরটা মনে হচ্ছিল অবশ্যই আসছে। তারপর নৌকাটি একটু একদিকে উঁচু আর একদিকে নিচু হয়ে যায়। তো যেদিকে নিচু হয় ওই দিকে আমার দাদা ঘুমান। তো হাত ঠান্ডা অবশ্য হয়ে যাওয়ার কারণে তখন দাদার শরীরে শক্তি ছিল না যে কোনোভাবে হাতটাকে তিনি তুলবে। দেখা যায় তো ওনার পুরো শরীরটা আস্তে আস্তে অবশ্যই যাচ্ছে। তারপর হঠাৎ করে সবার ঘুম ভেঙে যায়। পরে সবাই মিলে দাদাকে কোনো রকম বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পরে আগুন জ্বালিয়ে শরীরে তাপ লাগাচ্ছিলেন আমার ফুফু। তো ওই দিন রাতে কেউ আর ঘুমায়নি নৌকায়। পরের দিন সবাই সকালের খাবারকে বাড়ি চলে আসে। কয়েকদিন পরে আমার বড় ফুফু এবং ওনার ছোট ছেলেকে নিয়ে আমাদের এরকম বাড়িতে আসেন। তখন আমার ফুফুর ছেলেটির বয়স ছিল 5 মাস। তো কয়েকদিন যাওয়ার পরে আমার ফুফু শাক তুলতে যান। তো শাক তুলে আনার পর আমাদের বাড়িতে এরকম শাক তুলতে যান। তো শাক তুলে আনার পর ধোয়ার জন্য আসে, এবং সেই বাড়ির যে পুকুরটা ছিল আমাদের, যে পুকুরটা আমরা বলেছিলাম যে দেও আছে, সেখানে তিনি যান। তো তখন শাক দিয়ে আনার সময় তা দেখা যায় তার হাত অনেকখানি ভিজে যায়। তো তারপর আমার ফুফুর ছেলেটি ঘরে এসে দেখছে যে সে খুব কান্নাকাটি করছে, এবং কান্নাকাটি যে করছে ফুফুর পরে কি তখন তার যে হাতের পানিটা ছিল ওই হাতের পানির সঙ্গে গিয়ে ফুফুর বাচ্চাকে তিনি তখন শরীরে ধরতে যাবে। তিনি তখন দেখছে যে যখন বাচ্চাটিকে ধরতে যাবে নর্মাল শরীরটা মনে হচ্ছে গরম হয়ে যাচ্ছে, এবং সে খুব কান্নাকাটি শুরু করে। মিনিটের মধ্যে মনে হচ্ছে তার এরকম শরীরটা অসুস্থ হয়ে গেল, এবং এরকম সারা দিন সে কান্নাকাটি করে, এবং ফজর ওয়াক্তের পরে গিয়ে তার এখন বাচ্চাটা মারা যায়। তো ওই দিন ওকে দাফন দিয়ে সবাই বাড়িতে চলে আসে। কয়েকদিন পরে আমার দাদা আমাদের পাশের কোনো এক হুজুরের কাছে যায়, চারখানা ইটের মধ্যে দোয়া পরে নিয়ে আসে এবং পুকুরের চারদিকে দেন। তারপর দেহটি সেখান থেকে চলে যায়। কিছুদিন পর আমার দাদা দুপুরের খাবার খেয়ে ঘরের মধ্যে বসেছিলেন, হঠাৎ স্ট্রোক করে তিনিও মারা যান। তারপর সবাই মিলে দাদাকে দাফন দিয়ে বাড়িতে চলে আসেন। এরপর থেকে আজ পর্যন্ত আমাদের বাড়িতে আর কোনো সমস্যা আর কখনো হয়নি। কেন ইনসিডেন্টগুলো হয়েছিল বা কী কারণে হয়েছিল আজও সবার অজানা। তবে সবাই এটুকু ধারণা করতে পারে যেহেতু বাড়িতে পুকুরের সমস্যা ছিল, সেখান থেকে কোনো একটা কিছুর কারণে হয়তো ইনসিডেন্টগুলো ঘটে থাকতে পারে। যাচ্ছি আজকের দিনে আমার শেষ ঘটনায়। যিনি ঘটনাটি আমাদেরকে মিলে পাঠিয়েছেন তার নাম কায়সার আহমেদ রাজু ভাই। তো ঘটনাটি তিনি যেভাবে শেয়ার করেছেন আমি সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি এখন। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সে ঘটনাটি ঘটে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার 18 বাড়ি তেলোয়ারি গ্রামে। আমি ঘটনাটি কালেক্ট করেছি আমার এক বন্ধুর কাছ থেকে, তার নাম হচ্ছে আলাদিন। ঘটনাটি ঘটে তার দাদির সাথে এবং 1991 সালের দিকের ঘটনা এটা।
তার দাদির নাম ছিলেন হালিমা। তিনি পেশা ছিলেন একজন কবিরাজ, তার পাশাপাশি একজন ধাত্রী ছিলেন। আমরা ধাত্রী বলতে জানি বাচ্চা ডেলিভারি করা যারা বাসা বাড়িতে তাদেরকে বোঝানো হয়। যেহেতু তিনি একজন কবিরাজ ছিলেন আর প্রত্যেকটি কবিরাজের একজন করে গুরু থাকে, তো এই ঘটনাটি তার গুরুকে কেন্দ্র করে ঘটে। ওনার গুরুর নাম ছিল আহসান আলী কবিরাজ। কিন্তু সবাই ব্যক্তিকে শুটকি নামে চিনত সেখানে। এমন কোনো ব্যক্তি নেই 18 বাড়ি অঞ্চলে যে ওনাকে ওনার গুরু নামে আহসান আলী কবিরাজকে কেউ চিনে না। কিন্তু সবাই ব্যক্তিকে যেটা বললাম যে এক নামেই তার ডাক নামে চিনত। তো কথা না বাড়ে ঘটনা যায়। তো একদিন রাতে দাদি ঘুমাচ্ছেন, তো রাত আনুমানিক 3টের সময় আমার দাদিকে তার গুরু আহসান আলী ডাকছেন, হালিমা, এই হালিমা উঠ, তোকে আমার সাথে আজকে এক জায়গায় যেতে হবে। তো তার গুরুকে কাকা বলে ডাকতেন তিনি। তো দাদি ভাবছেন যে এত রাতে কাকা আমাকে ডাকছেন কেন, রাত 3টা বাজে প্রায়। তো এটা নিয়ে তিনি একটু চিন্তায় পড়ে যান যে আসলে কি বাইরে কেউ আছে কি কেউ নাই। তখন দাদি এত কিছু না ভেবে ডাক শুনে তাড়াতাড়ি তিনি উঠে যায় ঘুম থেকে আর বলল, কাকা আপনি এখানে এত রাতে কী হয়েছে? তখন আহসান আলী বললো যে তোকে আমার সাথে এক জায়গায় নিয়ে যেতে হবে। তো ঘর থেকে দাদি রেডি হয়ে বের হয়ে দেখেন যে তার গুরু বাড়ি থেকে বের হয়ে গেছে। তো দাদি এত কিছু চিন্তা না করে তার পিছু পিছু হাঁটতে লাগলো। তার মনে কোনো ভয় ছিল না, কারণ তিনি একজন কবিরাজ, তিনি অনেক কিছু জানতেন। তো তিনি একটা বিষয় চিন্তা করছেন, শীতের রাত, গভীর কুয়াশা চারদিকে ঘেরা, যেখানে দুই হাত পরে এরকম কিছু দেখা যায় না। কিন্তু দাদি যখন তার গরুর পেছন পেছন হাঁটছে তখন তার মনে হচ্ছে চাঁদের আলোয় আলোকিত রাস্তা, চারদিকে একবার নিস্তব্ধ পরিবেশ। তো দাদি ভাবছেন যে কাকা আমাকে রেখে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু কাকা আমার সাথে কোনো কথা বলতেছে না কেন? তো তিনি কিছু মনে করেন নাই। তিনি ভাবেন হয়তো কোনো জরুরি কাজে তিনি এরকম আগাচ্ছেন, হয়তো কোনো মন্ত্র বা কোনো দোয়াদোজ বা কোনো আমল তিনি করছেন। তো হেঁটে যাচ্ছে, তো হাঁটতে হাঁটতে ফাঁকা জমির উপর দিয়ে সেনবাড়ি নামক জঙ্গলে চলে যায় তারা। 18 বাড়িতে যদি কোনো লিসেনার থাকে তারা অবশ্যই চিনতে পারবেন সেনবাড়ির কোনো একটা জঙ্গলের কথা, কোন জঙ্গলের কথাটা বলা হয়েছে, যেখানে দিনের বেলায় কোনো মানুষ যেত না ভয়। তখন দাদি ভাবছে কাকা আমাকে সেনবাড়ির জঙ্গলে নিয়ে আসলো কেন? তখন তার কাকাকে জিজ্ঞেস হলো, কাকা এখানে নিয়ে আসলেন কেন? তখন তার কাকা আহসান আলী বলে, আমি তোমার কাকা না, আর আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমি তোমার কোনো ক্ষতি করবো না। দাদি বললেন যে তাহলে আপনি কে? তখন তিনি বলে, আমি তোমাদের মতো মানুষ না, আমি একজন জিন, আমার নাম হচ্ছে ইসমাইল। আমি আপনাকে এখানে নিয়ে আসছি আপনার গুরুর আদেশে। আপনার গুরু আমাকে আপনার সাথে আপনার বিষয় বলছে। তো কিন্তু দাদি বলছে কেন, তো এখানে নিয়ে আসার কারণটা কি? তখন সে জিনটা বলছে যে আমি এবং আমার স্ত্রী একটি বিয়ে খেয়ে ফিরছিলাম। তো এই জঙ্গলের কাছে আসতে আমার স্ত্রীর প্রসব ব্যথা শুরু হয়। তো আমি কিছু করতে না পেরে তখন জিনেদের সর্দার যে আছে তাদের শরণাপন্ন হই। তো তিনি আপনার গুরুর কথা বললেন, তারপর আমি আপনার গুরুর সাথে যাই এবং সব গুরুর কাছে যাই এবং সব ঘটনা খুলে বলি। তারপর তিনি বলেন যে এগুলো তো মহিলাদের কাজ, এগুলো তো জানা মতে আমার শিষ্য আছেন, তার নাম হালিমা, যে এসব বিষয়ে পারা হচ্ছে, তুমি তাকে নিয়ে যাও। তখন জিনটি বলছে এত রাতে তাকে বললে সে এরকম যাবে নাকি, এই জন্য তখন তিনি আহসান আলী বলে যে তুমি আমার রূপ নিয়ে সেখানে যাও, তখন আমি এরকম আপনার কাছে আমার রূপ নিয়ে আপনার বাসায় যাই। তখন দাদি বলছে যে আপনি স্ত্রী কোথায়? তখন সেই জিনটা একটা গাছ দেখিয়ে বলে এই গাছের নিচে। তখন তিনি কোনো ভয় পায় না, ওই গাছ নিচে গিয়ে যা দেখলো, যা দেখার জন্য দাদি মোটেও প্রস্তুত ছিল না। তিনি দেখতে পান মহিলাটির তার শরীরের সাথে তার মুখের কোনো মিল নেই। তা দেখে তিনি ভীষণ ভয় পেয়ে যান। ভয় পাওয়ার কারণ তার নাক মুখ ছিল, নাক মুখ কিছুই নেই, শুধু সব কিছু লেভেলের মতো দুটো চোখ দেখা যাচ্ছে। তখন মহিলা জিন বলে আপনি ভয় পাবেন না, আপনি আপনার কাজ করেন। তখন সেই দাদু তার কাজ শুরু করে দেয়। প্রায় 15-20 মিনিট এরকম পরে একটি বাচ্চা জন্ম হয়। তো দাদি বাচ্চাটিকে দেখে অবাক হয়। বাচ্চাটির শরীর আছে কিন্তু নাক মুখ নেই, চোখও নেই। তা দেখে দাদি অনেক ভয় পেয়ে যায়। তো দাদি ভাবে যে এর এবার কেমন বাচ্চা, আগে কখনো দেখিনি। তো বাচ্চাটিকে দেখার পর তিনি প্রচণ্ড ভয় পেয়ে ওঠে।
তো বাচ্চাটিকে যখন পুরোজিনটি হাতে দেয়, তারপর দাদু দেখেন যে আরও একটি বাচ্চা হওয়ার সম্ভাবনা, তারপর আরেকটি বাচ্চা হয়। এভাবে 5 থেকে 10 মিনিট পর পর 60টি বাচ্চা জন্ম দেয় সেই জিনটি। অবাক হওয়ার বিষয় হলো পুরো জিনটি প্রত্যেকটি বাচ্চাটাকে হাতে নেয়, উপরে ধরতির সাথে সাথে বাচ্চাটি মনে হচ্ছে ওনার হাতে আর নাই। এভাবে 60টি বাচ্চা তিনি উপরে ধরেন, আর অটোমেটিক দেখা যাচ্ছে ভ্যানিশ হয়েছে চোখের সামনে। তা দেখে দাদি এমন ভয় পায় যে ঘামে তার শরীর ভিজে যাচ্ছিল। তখন পুরুষ জিন বলে, আপনি আমার যে উপকার করেছেন তা কোনোদিনই ভুলব না, আর আপনার ভয় পাওয়ার কিছু নাই, আমরা আপনার কোনো ক্ষতি করব না। কিন্তু আপনি একটি কথা মনে রাখবেন, আজকে রাতে আপনার সাথে যে ঘটনা ঘটে তা কখনো কারোর সাথে শেয়ার করবেন না। তখন পুরুষ জিন দাদিকে 3টা নারিকেল তেলের বোতল, 3টা বড় রুমাল এবং 3টা সাবান দেন। একটা পুতলিতে করে বেঁধে দাদির হাতে দিয়ে দেয়। আর পুরুষ জিন বলে, আপনি এখান থেকে সোজা আপনার বাড়ি চলে যাবেন, ভুলকেরও কখনো পিছে ফিরে তাকাবেন না। তখন দাদি বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তো তখন দাদি কিছুটা পথে এগিয়ে আসে আর ভাবে যে কেন ওনাকে পিছে ফিরে তাকাতে বারণ করা হয়েছে। তো তিনি ভাবেন যে পিছে ফিরে দেখবো, তাকালে কি হয়। তখন দাদি পিছন ফিরে তাকায় আর তিনি দেখতে পায় 2টি আগুনের বল সেই জঙ্গলের উপর থেকে আকাশের দিকে পশ্চিম দিক দিয়ে উড়ে যাচ্ছে। তো আসল ঘটনা তখনই ঘটে। দাদি পিছনে ফিরে তাকালে তিনি আর সামনের দিকে ঘুরে তাকাতে পারতেছেন না, তিনি এটা খেয়াল করতেছেন। তখন দাদি ভাবে পিছনে ফিরে এইভাবেই খাড় কাত করে তিনি রওনা দেয়। তখন বাড়ির সামনে এসে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ফজরের আজানের সময় যখন সবাই আস্তে আস্তে বাসা থেকে বের হবে, তখন তাকে এরকম অবস্থায় দেখে সবাই যে তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। বিশেষ করে একটা মহিলা তাকে এরকম অবস্থা দেখেন। তো সেই মহিলা আমার বাবাকে আর আমার মাকে ডেকে তুলে। বাবা মা উঠে টিউবওয়েল থেকে পানি নিয়ে দাদির মুখে ছিটিয়ে দেন। তখন দাদির জ্ঞান ফিরলে তিনি দেখেন তার ঘাড় একদম ঠিক হয়ে গেছে। তখন বাবা মা এবং শিমুলা জিজ্ঞাসা করলে তিনি কিছুই বলেননি। তখন দাদিকে গোসল করিয়ে বাসায় ঠিকভাবে ওনার বিছানায় বসানো হয়। সকালবেলায় দাদির গুরু আমাদের বাড়িতে আসে এবং তিনি সব কিছুতে জানতেন যে তার সাথে কী ঘটেছে। তখন দাদি সব কিছু তার গুরুর কাছে খুলে বলে। গুরু বলে তখন দাদিকে যে তুমি একটা ভুল কাজ করছো, তোমার ভুললো, তুমি তার পিছনে ফিরে তাকাচ্ছো, যেটা তারা বারণ করেছিল, কিন্তু তুমি পেছনে ফিরে তাকার কারণে তোমার ঘাড় এরকম উল্টা গেছিলো। তার কিছুদিন পর দাদি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং বাবা মাকে সব ঘটনা খুলে পড়ে। পরবর্তীতে এই ঘটনাটি আমি আমার বাবার কাছ থেকে শুনি। এটা একটি সত্যি ঘটনা। আমার দাদুর সাথে ঘটে যায় আরও অনেক ঘটনা আছে, পরবর্তীতে শেয়ার করব। বিশ্বাস না হলে আমাদের এলাকায় আসেন, দাদি সম্পর্কে বললে 90% লোক তার সম্পর্কে অনেক ঘটনায় বলবে। আমার দাদি মারা যায় 2007 সালে। আমার দাদির আত্মার মাগফিরাত কামনা করবেন এই বলে ঘটনা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি কায়সার আহমেদ রাজু, সবসময় আপনাদের সাথে আছি। ধন্যবাদ রাজু ভাই আপনার অসম্ভব সুন্দর এই ঘটনার জন্য। তো বন্ধুরা, আজকে বেশ কয়েকটি ঘটনা শেয়ার করলাম। বরাবরত যেটা বলি যে অবশ্যই আপনাদের মতামত দেবেন এবং ঘটনা পাঠিয়ে থাকবেন ভৌতিকতা@gmail.com ঠিকানায়। আজ আমি আসছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমিও দোয়া করি আল্লাহ আপনাদেরকে নেক হিদায়াত দান করুন। আসসালামু আলাইকুম।